আচ্ছা, তো ডাটা জিনিসটা কি সেটা আমি তোমাকে যদি বলি যে ডাটা জিনিসটা কি, ডাটা মানে হলো উপাত্ত, বুঝছো? উপাত্ত মানে আমি যদি তোমার নর্মালি বলি যে মনে করো যে নেম, অ্যাজ, অ্যাড, মানে অ্যাড্রেস, এরপরে জব, এরপরে ওয়াইফ, আমি এই নর্মালি এই উপাত্তগুলো সংগ্রহ করতে চাই। তো এইটাই হচ্ছে আমার ডাটা। দেখো আমি নেম সংগ্রহ করলাম সাকিব, তো সাকিব হচ্ছে আমাদের নামের একটা ডাটা, বুঝছো? নামের একটা উপাত্ত কি সাকিব। এরপরে সাকিবের বয়স কত? 32। সাকিবের অ্যাড্রেস কি? ঢাকা। সাকিবের জব কি? মনে করো যে এখানে কিছু একটা। তো এরপরে আমি যদি বলি যে এরপরে এই যে সাকিবের জব তো ফুল টাইম, এরপর আমি বলি সাকিবের যে ওয়াইফ তার নাম হচ্ছে লিপি। এই যে প্রত্যেকটা জিনিস, এই প্রত্যেকটা জিনিস কিন্তু একটা করে ডাটা। আর এই সবগুলো ডাটার কম্বিনেশনে, সবগুলো ডাটার কম্বিনেশনে হইলে হচ্ছে তথ্য, বা যেটারে আমরা বলি ইনফরমেশন, বুঝছো? তথ্য জিনিসটা কি? তথ্য অনেকগুলো ডাটার সমষ্টিকে আমরা বলতে পারি তথ্য, অনেকগুলো ডেটার সমষ্টিকে আমরা বলতে পারি তথ্য। কিন্তু সিঙ্গেল সিঙ্গেল যেই তথ্যগুলো সেইগুলোকে আমরা বলতে পারি ডেটা। বুঝতে পেরেছো? ডেটা কি? ডেটা হচ্ছে অনেকগুলা ডেটা হচ্ছে তুমি যেটা স্পেসিফিকলি বলতে চাচ্ছ যে নেম, কার নাম? সাকিব। অ্যাজ 32, এরপরে অ্যাড্রেস ঢাকা, জব ফুল টাইম জব, এরপরে ওয়াইফ লিপি। তো এই যে ক্ষুদ্র 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 যে জিনিসগুলা, এইগুলা হচ্ছে ডেটা, এবং এই ডেটাগুলো একসাথে বসায় আমরা ব্লর একটা ইনফরমেশন পাইছি, যেরকম যেটা হচ্ছে সাকিব, আহ 32, ঢাকা, ফুল টাইম, এরপরে লিপি। তো এই সম্পূর্ণগুলো মিলাই একসাথে আমরা কিন্তু সাকিব সম্পর্কে একটা তথ্য পাইছি। বুঝতে পেরেছো আমার ডেটা আর তথ্যের মধ্যে পার্থক্য কি? আচ্ছা, এবার আমি যদি বলি কমিউনিকেশন। কমিউনিকেশন মানে কি? কমিউনিকেশন মানে হচ্ছে যোগাযোগ। তাইলে আমাদের এই চ্যাপ্টারের নাম হলো ডেটা কমিউনিকেশন সিস্টেম। তো কমিউনিকেশন মানে কি? যোগাযোগ। তো কার সাথে যোগাযোগ বলো তো? যোগাযোগের যেই পদ্ধতি, মনে করো যে একজনের সাথে আরেকজনের যে কানেকশন বা যোগাযোগের যে পদ্ধতি, সেইটাকে আমরা বলতে পারি ডেটা ট্রান্সমিশন সিস্টেম। তা এখন এই যে আমাদের ডেটা মানে তথ্য, যোগাযোগ মানে কমিউনিকেশন মানে যোগাযোগ, আর সিস্টেম মানে হচ্ছে পদ্ধতি। মানে আমরা যদি বলি যে ডেটা মানে আমাদের উপাত্ত, এবং তথ্য আমাদের ইনফরমেশন, এই দুইটার মধ্যে একটা সিমিলারিটি একটু একটু থাকলেও একটা কিন্তু তোমার পার্থক্য আছে। তো পার্থক্য জিনিসটা কি বলতো? এই কেউ কি বলতে পারবা যে ডেটা আর তথ্যের মধ্যে পার্থক্যটা কি? আমার কেউ কি ক্লিয়ার ভাবে বলতে পারবে? এখন আমি কিন্তু বুঝাইছি। হ্যাঁ, তো এরপর এই অথই তুমি ক্লিয়ার? অথই কি ক্লিয়ার? অথই, স্নিগ্ধা ক্লিয়ার? স্নিগ্ধা ক্লিয়ার তুমি? আচ্ছা, এবার আমরা একটু সংজ্ঞা পড়ি যে আমাদের ডেটা ট্রান্সমিশন সিস্টেম আসলে কি। দেখো আমরা যদি সংজ্ঞা দেখি, তাহলে এই সংজ্ঞাগুলো কিন্তু পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট, না কিন্তু আমি সচরাচর সংজ্ঞা তোমাদেরকে পড়াই না। তো দেখো, যে প্রক্রিয়ায় ডেটাকে এক স্থান থেকে অন্য স্থানে, কিংবা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে, বা নির্দিষ্ট চ্যানেলের মাধ্যমে, বুঝছো, এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে স্থানান্তরিত করা যায়, তাকে আমরা বলতে পারি ডেটা ট্রান্সমিশন সিস্টেম। মানে যে প্রক্রিয়ায়, বুঝছো, যেই প্রক্রিয়ার মাধ্যমে আমরা ডাটাকে এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে আমরা নিয়ে যেতে পারি, এইটাকে আমরা বলতে পারি যে ডেটা ট্রান্সমিশন সিস্টেম। বুঝছো, ডেটা ট্রান্সমিশন সিস্টেম কি বোঝা গেছে? যে এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা ডাটাকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারি, বা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে নিয়ে যেতে পারি, সেটাকে আমরা বলতে পারি ডেটা ট্রান্সমিশন সিস্টেম। এখন কথা হলো, ডেটা কমিউনিকেশন সিস্টেমের উপাদান কয়টি? ডেটা ট্রান্সমিশন বা ডেটা কমিউনিকেশন সিস্টেমের উপাদান হলো মূলত পাঁচটি। ডেটা কমিউনিকেশন সিস্টেমের উপাদান কয়টি? পাঁচটি। একটা হলো আমাদের উৎস। উৎস মানে, উৎস কি? যে ডিভাইস থেকে তোমার অন্য ডিভাইসে আমরা তথ্য বা ডেটা প্রেরণ করব, যেই ডিভাইস থেকে অন্য কোনো ডিভাইসে আমরা ডেটা প্রেরণ করব, তাকে আমরা বলতে পারি উৎস। যে ডিভাইস থেকে অন্য ডিভাইসে আমরা ডেটা প্রেরণ করব, তাকে আমরা বলতে পারি উৎস। যেমন মনে করো যে টেলিফোন, ক্যামেরা, কিবোর্ড, এইগুলো হচ্ছে আমাদের উদ্দেশ্য, মানে উৎস। বুঝতে পেরেছো? এরপর আমরা যদি বলি প্রেরক। প্রেরক কি? আমরা প্রেরণযোগ্য ডেটাকে
এনকোডের মাধ্যমে উপযোগী করে তোলা হয় প্রেরক বা ট্রান্সমিটার বলে। এখন এটা একটু কঠিন লাগতে পারে, আমি যদি খুব সুন্দরভাবে বলে দিই যে আমি তোমারও বলতে পারি যে এই যে মডেম বা রাউটার ডাইরেক্ট কিন্তু কোনো কিছু পাঠাইতে পারে না। কোনো কিছু পাঠাইতে পারে, ওইটা তথ্যকে এনকোড করে। এনকোড মানে কি, ওইটা তথ্যকে নিজের ভাষায় আগে কনভার্ট করে, দেন ওই কনভার্ট করার পরে ওইটা আবার যেই মাধ্যমে সে পাঠাচ্ছে, মনে করো যে আমাদের যে ওয়াইফাই যে রাউটার, এই রাউটার থেকে আমাদের ফোনে তথ্য যে আসছে, সেই তথ্য কি ডাইরেক্ট ওইভাবে চলে আসছে? আসছে না, আমাদের ফোনের উপযোগী করে বানায় ওইটাকে কিন্তু আগে পাঠানো হচ্ছে। তো আমাদের ফোনের উপযোগী করে বানানোর জন্য ওই রাউটার কিন্তু কাজ করছে। তাহলে প্রেরক কি, যে সিস্টেমে প্রেরণযোগ্য ডেটাকে এনকোড করে মাধ্যমের উপযোগী করে, বুঝছো, মাধ্যমের উপযোগী করে তোলে, তাকে আমরা বলি প্রেরক বা ট্রান্সমিটার। এবার আমরা যদি বলি যে ট্রান্সমিশন সিস্টেম কি, ট্রান্সমিশন সিস্টেম হচ্ছে ডেটা ট্রান্সমিশনের মধ্যে, ডেটা ট্রান্সমিশনে যার মধ্য দিয়ে তোমার ডেটা উৎস থেকে গন্তব্যে যায়, যার মধ্য দিয়ে, বুঝতে পেরেছো, সেটা হলো ট্রান্সমিশন সিস্টেম। মানে মনে করো যে একটা তার আছে, এই তারের মধ্যে দিয়ে তুমি একটা তথ্য পাঠাইলে, এই মাথায় একটা কম্পিউটার আছে, কম্পিউটারে গেল, তাহলে এই তারটাই হলো আমাদের ট্রান্সমিশন সিস্টেম। যেমন কি অপটিক্যাল ফাইবার হইতে পারে, রেডিও ওয়েভ হইতে পারে, ইত্যাদির মাধ্যমে আমরা পাঠাইতে পারি। এরপরে আমরা যদি বলি প্রাপক, তো প্রাপক জিনিসটা কি? প্রাপক হলো, প্রাপক মানে কি, যে রিসিভ করে সেই তো প্রাপক, যে পাঠায় দেয় সে হলো সেন্ডার বা প্রেরক, আর যে রিসিভ করবে সে কি, প্রাপক। তার মানে আমরা যদি বলি যে এনকোডেড যে ডেটা, মানে এই দেখো আমাদের এনকোডেড ডেটা পাঠাইছিল না, এই এনকোডেড ডেটা যে গ্রহণ করবে, গন্তব্য ডিভাইসের উপযোগী ফর্ম পরিবর্তন করে, তাকে প্রেরক বলে। এত কিছু লেখার কোনো দরকার নেই, আমার কথা হলো যে আমাদের ডেটা গ্রহণ করে সেই হচ্ছে আমাদের প্রাপক। এরপরে কথা হলো আমাদের গন্তব্য জিনিসটা কি। গন্তব্য জিনিসটা হচ্ছে, আমি তোমার বলি, গন্তব্য বা ডেস্টিনেশন, বোঝো তো, গন্তব্য বা ডেস্টিনেশন তো বোঝো। ডেটা ট্রান্সমিশন যে মডেলের অপর প্রান্তে থাকা ডিভাইস যেটি প্রেরক সিস্টেম থেকে প্রেরিত ডেটা অবিকৃত অবস্থায় গ্রাহকের নিকট গ্রহণ করে, তাকে গন্তব্য বলে। যেমন টেলিফোন, মোবাইল, কম্পিউটার ইত্যাদি, এগুলো হচ্ছে গন্তব্য। মানে আমি যদি তোমার আরো একটু ভালোভাবে বুঝাই, ডেটা ট্রান্সমিশন যে মডেলের অপর প্রান্তে থাকা ডিভাইস যেটি প্রেরক সিস্টেম থেকে প্রেরিত ডেটা অবিকৃত অবস্থায় গ্রাহকের নিকট থেকে গ্রহণ করে, তাকে আমরা গন্তব্য বলি। মানে মনে করো যে তুমি একটা মোবাইল থেকে একটা ডেটা, মনে করো মোবাইল থেকে কাউরে বললে হ্যালো কেমন আছো, তো এই ডেটাটা আরেকজনের মোবাইলে গেল, অবিকৃত অবস্থায় গেল, তুমি বললে যে হ্যালো কেমন আছো, ওই পাশের লোক শুনবে আই লাভ ইউ, এটা হবে? হবে না তো, ও শুনবে যে তুমি কেমন আছো। তো এই যে অবিকৃত অবস্থায় যে পৌঁছাচ্ছে, কিসের মধ্যে পৌঁছাচ্ছে, আমাদের টেলিফোনের মধ্যে পৌঁছাচ্ছে বা মোবাইলের মধ্যে পৌঁছাচ্ছে, এটাকে আমরা বলতে পারি যে গন্তব্য। আচ্ছা, তো এখন কথা হচ্ছে আমাদের যে ডেটা ট্রান্সমিশন বা ডেটা কিভাবে চলাচল করে, আমরা ডেটা ট্রান্সমিশনের যে পাঁচটা ধাপ সেটা আমরা দেখছি, বা ডেটা ট্রান্সমিশনের যে পাঁচটা যেই তোমার উপাদান, এই পাঁচটা উপাদান দেখছি। এবার কোনটা কিভাবে চলে সেটা আমরা একটু দেখার চেষ্টা করব। দেখো আমাদের উৎস, দেখো এই যে আমাদের উৎস, দেখো উৎস বা ডিভাইস, এটা যে কোনো ডিভাইস হইতে পারে। তো এই ডিভাইস থেকে আমাদের তথ্য কোথায় যাবে? দেখো তথ্য আমাদের প্রেরক বা আমাদের ট্রান্সমিশন মোডে, এখানে ট্রান্সমিটারের মধ্যে যাবে, সেটা হইতে পারে আমাদের মডেম। তো মডেম থেকে, এবার এই মডেম থেকে এটা ট্রান্সমিটার সিস্টেম, বা এটা হইতে পারে তোমার ওয়াইফাইয়ের মাধ্যমে, বা এটা হইতে পারে অপটিক্যাল ফাইবারের মাধ্যমে, যে কোনো মাধ্যমে ওইটা আমরা এক স্থান থেকে আরেক স্থানে যাওয়ার পরে ওইটা রিসিভ করবে কে? আমাদের রিসিভার, বুঝছো, বা অন্য এক জায়গার মডেম ওইটাকে রিসিভ করবে, রিসিভ করে ওইটাকে কোথায় পৌঁছায় দেবে? ওইটাকে পৌঁছায় দেবে কিন্তু গন্তব্য স্থানে পৌঁছায় দেবে। আমার কথা বোঝা গেছে বলো তো? প্রথমে আমাদের ডিজিটাল যেই সিগন্যালটা আছে, ডিজিটাল সিগন্যালটা অ্যানালগ সিগন্যালে পরিণত হবে, দেন আমার আবার যে অ্যানালগ সিগন্যাল, এই অ্যানালগ সিগন্যালটা আবার ডিজিটাল সিগন্যালে পরিণত হবে। মানে আমি তোমারে বলি, এই যে আমাদের যে উৎস, এই উৎস যে ডিভাইস, এই ডিভাইস আমাদের যখন প্রেরক যন্ত্রে যখন পাঠাবে, প্রেরক যন্ত্রে যখন তথ্য পাঠাবে, তখন এই যে আমাদের উৎসের যে ডিজিটাল যে সিগন্যাল, এই ডিজিটাল সিগন্যালটারে আমাদের অ্যানালগ সিগন্যালে রূপান্তরিত করে পাঠাবে। দেন অ্যানালগ ভাবেই কিন্তু আমাদের ট্রান্সমিটারের মধ্যে যাবে, তারপর প্রাপক যন্ত্র রিসিভ করবে, রিসিভ করে ওইটারে আবার ডিজিটাল সিগন্যালে পরিণত করবে,
দেন ওইটারে আবার আমাদের গন্তব্যে পৌঁছাই দেবে। বুঝতে পেরেছো? এইভাবে আমাদের ডেটা ট্রান্সমিশন হয়। তুমি যে মোবাইলে কথা বলো, ওই মোবাইলে তোমার কথাও কিন্তু ওই একই মাধ্যমে আমাদের উৎস থেকে গন্তব্য পর্যন্ত রাস্তা পাড়ি দেয়। আমার কথা কি বোঝা গেছে বলো তো? আচ্ছা, তো এখন এই অথয় আছে এখানে? এই তুমি কোথায় গেছিলে অথয়? আচ্ছা, তুমি কি বুঝতে পেরেছো আমার কথা? উৎসটা বুঝতে পারো নাই? হ্যাঁ? আচ্ছা, উৎস না বোঝার কি আছে? উৎস কি একজন মানুষ না? আচ্ছা, মনে করো যে উৎস যে কাজটা করবে, আমি তোমারে বলি উৎস কি কাজটা করবে। উৎস নরমালি তোমার, তুমি একটা সিগন্যাল মনে করো তুমি পাঠাইতে চাচ্ছ, তো ওই সিগন্যালটা ও পাঠাবে যে, মনে করো উৎস কি সেটা তুমি আরেকবার যদি একবার রিডিং পড়ো তাইলে বুঝতে পারবে যে উৎস কি। যে ডিভাইস হতে ডেটাকে প্রেরণের উদ্দেশ্যে সম্পন্ন করা হয় বা তৈরি করা হয় তাকে উৎস বলে। তার মানে তুমি তোমার যে কোনো একটা যন্ত্রের মাধ্যমে, যে কোনো একটা ডিভাইসের মাধ্যমে তুমি একটা তথ্য পাঠাবা, তো ওই তথ্যটা ওই ডিভাইসের মধ্যে তুমি আগের থেকে রেডি করবা না? তো এই যে রেডি করলে তুমি একটা ডিজিটাল সিগন্যাল দিয়ে যে রেডিটা করলে, ওই যে মেশিনের মধ্যে তুমি রেডি করলে, ওই মেশিনটাকে আমরা বলতে পারি যে ডিভাইস বা উৎস। বুঝতে পেরেছো? উৎস বা সোর্স। তো ওই ডিভাইসে বা উৎসে বা সোর্সে আমাদের ডিজিটাল সিগন্যাল থাকে। ওই ডিজিটাল সিগন্যাল আমরা ট্রান্সমিটারে পাঠাবো প্রেরক যন্ত্রে। তো প্রেরক যন্ত্রে যখন আমরা পাঠাবো, প্রেরক যন্ত্র ওই ডিজিটাল সিগন্যালটাকে অ্যানালগ করবে। দেন অ্যানালগ করে ওই সিগন্যালটা কিন্তু পাঠাবে একদম প্রাপক পর্যন্ত। প্রাপক বা রিসিভার যখন ওইটা গ্রহণ করবে, দেন রিসিভার ওই যে সিগন্যালটাকে আবার ডিজিটালে রূপান্তরিত করবে, করে ওইটাকে আমাদের গন্তব্যে বা ডেস্টিনেশনে পৌঁছাই দেবে। বুঝতে পেরেছো? আচ্ছা, তো দেখো, এবার আমরা যদি বলি যে আমাদের ব্যান্ডউইথ কাকে বলে। ব্যান্ডউইথ, বুঝছো? এই টপিকটা খাতায় খুব সুন্দরভাবে মোটা করে লিখে রাখো যে ব্যান্ডউইথ কাকে বলে। ব্যান্ডউইথ, 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 ব্যান্ডউইথ কাকে বলে? ব্যান্ডউইথ খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। মানে আমি যদি বলি যে একক সময়ে বা নির্দিষ্ট একটা সময়ে প্রেরক যন্ত্র থেকে প্রাপক যন্ত্রে যে পরিমাণ ডাটা স্থানান্তরিত হয় তাকে ব্যান্ডউইথ বলে। তার মানে আমি যদি আরো সুন্দরভাবে তোমার বলি, নির্দিষ্ট মানে একক সময়ে, সেটা সেটা তুমি ধরতে পারো যে 1 সেকেন্ড। বুঝছো? সেটা তুমি ধরতে পারো 1 সেকেন্ড। তো এই 1 সেকেন্ড সময় আমাদের এই প্রাপক থেকে, এই প্রেরক থেকে প্রাপকে ঠিক যতটুকু ডেটা যাচ্ছে, আমাদের প্রেরক থেকে প্রাপকে ঠিক যতটুকু ডেটা যাচ্ছে, এইটা হতে পারে 10 কিলোবাইট, এটা হতে পারে 100 কিলোবাইট, এটা নির্ভর করে, এটা ডিপেন্ড করে। তো এই যে এখন আমাদের কথা হচ্ছে যে এই যে আমাদের নির্দিষ্ট একটা সময়ে বা একক সময়ে প্রেরক থেকে প্রাপকে ঠিক যতটুকু ডেটা সঞ্চালিত হচ্ছে বা যতটুকু ডেটা স্থানান্তরিত হচ্ছে, তাকে আমরা বলতে পারি ব্যান্ডউইথ। তো ব্যান্ডউইথের ধারণা আশা করি বোঝা গেছে। এটা কিন্তু ক দাগে আসার জন্য লাফাচ্ছে, এই প্রশ্নটা ক দাগে আসার জন্য লাফাচ্ছে যে প্রেরক থেকে প্রাপকে একক সেকেন্ডে বা একক সময়ে যতটুকু ডেটা স্থানান্তরিত হয় তাকে আমরা বলতে পারি ব্যান্ডউইথ। বুঝছো? এরপরে আমি যদি বলি যে ব্যান্ডউইথ, এই যে ব্যান্ডউইথকে আরো একটা কথা বলা হয়, সেটা হলো ডেটা প্রবাহের হার। ডেটা প্রবাহের হারকে কি বলা হয়? ব্যান্ডউইথ বলা হয়। এখন ব্যান্ডউইথ পরিমাপের একক কি? ব্যান্ডউইথ যে পরিমাপ, সেই পরিমাপের একক হলো বিপিএস। বিপিএস, বুঝছো? এই যে আমরা ইয়াতে চেক করি না, আমরা হচ্ছে আমাদের ওয়াইফাই চেক করি না কত এমবিপিএস, এমবিপিএস। তো এই যে বিপিএস যে জিনিসটা, সেটা হচ্ছে আমাদের কি বলতো, এই যে আমাদের বিপিএস সেটা কি? বিপিএস হচ্ছে আমাদের ব্যান্ডউইথের একক বা ব্যান্ডউইথের পরিমাপের একক। এখন বিপিএস শব্দের ফুল মিনিং কি? বিট পার সেকেন্ড। বিপিএস শব্দের ফুল মিনিং কি? বিট পার সেকেন্ড। বুঝছো? বিপিএস এর ফুল মিনিং কি? বিট পার সেকেন্ড। এখন আমি যদি বলি যে এই বিটটা আসলে কি ভাইয়া, তাহলে আমি যদি নর্মালি বলি যে 1 বাইট সমান 8 বিট। বুঝছো? এই বিট কিন্তু ডেটার পরিমাণ, এই বিট বাইট এগুলো সব ডেটার পরিমাণ। তাইলে আমরা বলতে পারি 1 বাইট সমান কত বিট? 8 বিট। 1 কিলোবাইট, 1 কিলোবাইট সমান সমান কত বিট? 1 কিলোবাইট সমান সমান কত বিট বলো? 1024 বিট। আচ্ছা, 1 মেগাবাইট সমান কত বিট? 1024 কিলোবাইট। 1 গিগাবাইট সমান কত মেগাবাইট? 1 গিগাবাইট সমান 1024 মেগাবাইট। আচ্ছা, এরপরে আমি যদি বলি 1 টেরাবাইট সমান কত গিগাবাইট? 1 টেরাবাইট সমান হচ্ছে 1024 গিগাবাইট। আর 1 পিটাবাইট সমান কত টেরাবাইট? 1 পিটাবাইট সমান 1024 টেরাবাইট। এই জিনিসগুলো কিন্তু মনে রাখতে হবে। এবার আমি যদি বলি, বলো, কোনো প্রশ্ন আছে?
এখন কথা হলো যে, কথা হচ্ছে তোমার যদি বলি যে এরকম আমি দুইটা কথা বললাম, এই দুইটার মধ্যে পার্থক্য কি বলো? অথই বলো, এই দুইটার মধ্যে পার্থক্য কি? এই যে আমি যে এই দুইটা লিখলাম, এই যে এই দুইটা, এই যে এই দুইটা, এই দুইটার মধ্যে পার্থক্য কি বলো? তোমারই তো পাবো। স্নিগ্ধা বলো। কপালে দুঃখ আছে অল্প স্বল্প না, ভালোই। এই স্নিগ্ধা, ঘুম কেমন হলো? বলো, ওই দুইটার মধ্যে পার্থক্য কি? এই যে আভা, 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 বলো এই দুইটার মধ্যে পার্থক্য কি? হুম। দেখো, কেউ যদি তোমারে বলে 10, এই যে কে বড় হাতের বি, আর কেউ যদি বলে 10 কে ছোট হাতের বি, তাইলে তুমি মনে করবা যে এইটার নাম হচ্ছে কিলো বাইট আর এটার নাম হচ্ছে কিলো বিট। তাহলে বিট বড় না বাইট বড়? অবশ্যই বাইট বড়। অবশ্যই বাইট বড়, তাই না? 8 বিট সমান 1 বাইট। 8টা বিট সমান একটা বাইট। আবার এটারে, হ্যাঁ, বড় হাতের বি মানে হলো বাইট আর ছোট হাতের বি মানে বিট। সবই লেখা আছে স্লাইডে, কিচ্ছু বাদ রাখিনি, সব বসে বসে লিখে নিয়ে আসছি। স্ক্রিনশট মেরে রাখতে বলছি। আচ্ছা, এই আবার তোমার সাথে একটু কথা বলি, সেটা হলো তুমি কি প্র্যাকটিক্যাল লেখা শুরু করছো? আচ্ছা, ওইটা দিছো কাউরে আর? হুম। তা ফিডব্যাক কি বলো? ওরে আল্লাহ, অলস। এই কিচ্ছু বাদ দিবা না না জানো, মানে আমি কিন্তু ওই গাইডের মতন লিখি নাই, বুঝছো? এটা কিন্তু গাইডের মতন না, ওখানে তুমি কিচ্ছু বাদ দিতে পারবা না। মানে ওইটা ফুল একটা তোমার প্র্যাকটিক্যালের ফরম্যাট যা সেইভাবে কিন্তু আমি লিখে দিছি, সো তুমি যেন কিছু বাদ দিও না, ওখানে সবই লিখতে হবে। তো এখন ব্যান্ডউইথ কি বুঝলে? ব্যান্ডউইথ আমি তোমাকে বলছিলাম যে ব্যান্ডউইথ যে একক সময়ে তোমার প্রাপক থেকে তোমার হচ্ছে প্রেরক থেকে প্রাপকে ঠিক যতটুকু ডেটা তোমার আদান প্রদান হয় বা ডেটা স্থানান্তরিত হয়, সেটার আমরা বলতে পারি যে ব্যান্ডউইথ। এখন ব্যান্ডউইথ মূলত কত প্রকার বুঝছো? ব্যান্ডউইথ মূলত হলো 3 প্রকার। ব্যান্ডউইথ কত প্রকার? 3 প্রকার। একটা হলো ন্যারো ব্যান্ড, একটা হলো ভয়েস ব্যান্ড, আর একটা হলো ব্রডব্যান্ড। তো ব্যান্ডউইথ কত প্রকার? ব্যান্ডউইথ হচ্ছে আমাদের 3 প্রকার। কি কি? ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড আর ব্রডব্যান্ড। ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড আর ব্রডব্যান্ড, বলো। ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড আর ব্রডব্যান্ড, এই যে আমাদের 3 প্রকার, বুঝছো? তো এখন আমাদের এই যে 3 প্রকার আমাদের ব্যান্ডউইথ আছে পৃথিবীতে, তো এখন কথা হলো আমাদের ন্যারো ব্যান্ড কাকে বলে? আচ্ছা, ন্যারো ব্যান্ডে, ন্যারো মানে বুঝতে পারছো তো, ন্যারো চিন্তা ভাবনা যারা করে তারা কি আসলে ভালো মানুষ? তাদের মস্তিষ্ক অনেক সংকীর্ণ। তাইলে এই যে, তাহলে যারা ন্যারো ন্যারো যারা চিন্তা ভাবনা করে তাদের, তারা হলো নিম্ন নিম্ন শ্রেণীর মানুষজন। যেমন আমার এক ভাই আছে, সে হচ্ছে অনেক ন্যারো চিন্তা ভাবনা করে। তো যাই হোক, ছোট ভাইয়ের দিকে হিংসা করে। তো যাই হোক, তো এই ধরনের নিম্ন শ্রেণীর মানুষজন, কি হয়েছে? তো এখন এই যে ন্যারো ব্যান্ডের যে মানুষগুলা তারা কিন্তু খুব নিম্ন শ্রেণীর হয়, বুঝছো? তো ন্যারো ব্যান্ড, হ্যাঁ, সেটা আমি তোমারে বলবো কে? নাকের পরে ঘুষি মেরে দেবো শুধু ফাউ ফাউ, আমার রেকর্ড হচ্ছে। আমার ভাই যদি দেখতে ঢোকে তখন কি মনে করবে, বেয়াদব। তো
এখন কথা হলো ব্যান্ডউইথ কত প্রকার? 3 প্রকার। তো ন্যারো ব্যান্ড হচ্ছে তোমার নিম্ন, বুঝছো? সর্বনিম্ন ডেটা মানে ডেটা ট্রান্সমিশনের যে গতি, মানে একেবারে কম গতি যেটা, সেটা হলো ন্যারো ব্যান্ড, মানে একদম কম গতি। মানে গতি কত? 45 থেকে মাত্র 300 বিপিএস, মানে বিট পার সেকেন্ড, বুঝছো? 55 থেকে 45 থেকে মাত্র 300 বিপিএস পর্যন্ত হয়। মাত্র এত কম গতিতে, বুঝছো? ডেটা ট্রান্সমিশনের মিশনের যে গতি, সেটা আমাদের ন্যারো ব্যান্ডের ট্রান্সমিশনের গতি কিন্তু কম, বুঝছো? অনেক কম। কিন্তু আমাদের যে ন্যারো ব্যান্ডের যে ফ্রিকোয়েন্সি, সেটা কত বলতো? 300 থেকে তোমার 400 হার্টজ পর্যন্ত হয়ে থাকে। আচ্ছা, ওই ন্যারো ব্যান্ডে কি কি করা যায়? আমাদের টেক্সট করা যায়, মেসেজ প্রদান করা যায়, বুঝছো? মূলত আমাদের টেক্সট, মেসেজ এই সবগুলা হয় ন্যারো ব্যান্ড দিয়ে, বুঝছো? তো দেখবা যে মেসেঞ্জারে যে কম একটু যদি নেট থাকে, তাইলে তোমার নর্মালি মেসেজ যায়, বুঝছো, বাট ভিডিও দেখা যায় না। তো এইগুলো আস্তে আস্তে সামনের দিকে বুঝতে পারবা যে আমাদের ন্যারো ব্যান্ড নিয়ে যদি একটু পড়াশোনা করি, তাহলে ন্যারো ব্যান্ডের যে গতি, এই গতি 45 থেকে শুরু করে 300 বিপিএস পর্যন্ত হয়ে থাকে, তার বেশি হয় না। ন্যারো ব্যান্ড সাধারণত কত? 300 থেকে 400 হার্টজের যে ফ্রিকোয়েন্সি, এটা প্রদান করে থাকে। কত? 300 থেকে 400 হার্জ, বুঝছো? 300 থেকে 400 হার্জের যে ফ্রিকোয়েন্সি, এইটা প্রদান করে থাকে। 300 থেকে 400 হার্জের ফ্রিকোয়েন্সি প্রদান করে থাকে কে? আমাদের ন্যারো ব্যান্ড, বুঝতে পেরেছো? আচ্ছা, তো সামনের দিকে যদি আরেকটু যাই, তাইলে আমরা বলতে পারবো যে ভয়েস ব্যান্ড। তো ভয়েস ব্যান্ড দেখো, ভয়েস ব্যান্ডের আমাদের যে ব্যান্ডউইথ বা আমাদের যে ডেটা ট্রান্সমিশনের যে গতি, বুঝছো, সেটা হলো 1200 বিপিএস থেকে শুরু করে 96, মানে 9600 পর্যন্ত, বুঝছো? 9600 পর্যন্ত আমাদের হইতে পারে। তার মানে কি, আমি যদি বলি তাইলে 1.2 কেবিপিএস, কেবিপিএস মানে কিলো বিপিএস থেকে 1.2 কেবিপিএস থেকে আমরা 9.6 কেবিপিএস পর্যন্ত, বুঝছো? কেবিপিএস পর্যন্ত, ভালো করে বোঝো। আমাদের 1.2 কেবিপিএস থেকে 9.6 কেবিপিএস পর্যন্ত আমাদের কিন্তু ভয়েস ব্যান্ডের যেই ব্যান্ডউইথ, ওইটা গণ্য করা হয়, বুঝছো? ওইটা কিন্তু নেওয়া হয়। আর আমাদের ব্যান্ডউইথ কত বলতো? 300 থেকে 200 থেকে আমাদের 3600 হার্টজ পর্যন্ত আমাদের ফ্রিকোয়েন্সি থাকে। 200 থেকে শুরু করে 3600 পর্যন্ত হার্টজের আমাদের ফ্রিকোয়েন্সি প্রদান করে ভয়েস ব্যান্ড। এছাড়াও আমি যদি বলি, ভয়েস ব্যান্ড কি কি ক্ষেত্রে ব্যবহার করা হয়? কম্পিউটার থেকে প্রিন্টারে কোনো ডেটা নেওয়ার জন্য আমরা ভয়েস ব্যান্ড ব্যবহার করি। কিবোর্ড থেকে কম্পিউটারে কোনো ডেটা নেওয়ার জন্য আমরা ভয়েস ব্যান্ড ব্যবহার করি। এরপরে কার্ড রিডার থেকে কম্পিউটারে কোনো তথ্য নেওয়ার জন্য আমরা ভয়েস ব্যান্ড ব্যবহার করি। এগুলা কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট জিনিস পড়াচ্ছি আমি তোমাদের। এগুলা কিন্তু পরীক্ষাতে আসতে পারে, যে এদের কাজ কি, এদের গতি কত, এরা কি কাজ করে, এগুলা কিন্তু পরীক্ষাতে আসতে পারে। কিসের কিসের মধ্যে কাজগুলো হয়, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। এবার আমি যদি তোমাদের বলি যে আমাদের ব্রডব্যান্ড জিনিসটা আসলে কি, দেখো ব্রডব্যান্ডের কথা তোমরা শুনছো। তো ব্রডব্যান্ডের যে গতি, এটা কিন্তু সবচেয়ে বেশি হয়, 1 এমবিবিএস এর বেশি হয়, সবসময় 1 এমবিবিএস এর বেশি হয় ব্রডব্যান্ডের যে গতি, বা ব্রডব্যান্ডের যে ব্যান্ডউইথ, এটা কিন্তু 1 এমবিবিএস এর বেশি হয়। তো আমার বাসায় যে ওয়াইফাইটা চলছে, ওয়াইফাইটা কিন্তু 100 এমবিপিএস এর, বুঝছো? এমবিপিএস এর মানে আমাদের 100 এমবিপিএস এর লাইন নেওয়া, আমার বাসায় যে ওয়াইফাইটা আছে ওইটাই। তোমাদের হয়তো বা 5 কিংবা 10 এর লাইন নেওয়া তোমাদের বাসায়, বাট আমার এখানে যেন ক্লাস নিতে কোনো অসুবিধা না হয়, তাই আমার এটা একটু বেশিই নেওয়া। তো এটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে গিয়া আমাদের ব্যান্ডউইথের যেই পাওয়ার, বা ব্যান্ডউইথের ওই ব্রডব্যান্ডের যে ব্যান্ডউইথ, ওইটা কিন্তু 1 এমবিবিএস এর চাইতে বেশি হয়। আর আমাদের ব্রডব্যান্ডের যে ফ্রিকোয়েন্সি, সেটা হচ্ছে 1 মেগাহার্টজ থেকে 300 গিগাহার্টজ পর্যন্ত হইতে পারে। 1 মেগাহার্টজ থেকে 300 গিগাহার্টজ পর্যন্ত কিন্তু হইতে পারে। আচ্ছা, এর ব্যবহার কোন জায়গায়? দেখো, আমরা এই ব্রডব্যান্ডের ব্যবহার করে থাকি ওয়াইম্যাক্সে স্যাটেলাইট কমিউনিকেশনে, মাইক্রোওয়েভ কমিউনিকেশনের ক্ষেত্রে আমাদের ব্রডব্যান্ড কিন্তু ইউজ করা হয়। এগুলা খুব বেশি 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 ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট এই জিনিসগুলা, অনেক বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, তো এই যে ডেটা ট্রান্সমিশনে একটা ম্যাথ আছে, আপাতত স্ক্রিনশট মারো। এখন এটা আমি বুঝাবো না, আপাতত স্ক্রিনশট মারো এটা। এটা পরীক্ষার প্রশ্ন যদি কুত্তা লেভেলের কঠিন হয় তাইলে আসবে, তাছাড়া আসবে না। ওরকম মানে? আচ্ছা, এরপরে আমি বলি যে আমাদের কথা হচ্ছে, আমাদের এই যে আমাদের যেই ডেটা ট্রান্সমিশন, বুঝছো, এই ডেটা ট্রান্সমিশন কয় পদ্ধতিতে হইতে পারে, বুঝছো? ডেটা ট্রান্সমিশন পদ্ধতি কয় প্রকার, বা ডেটা ট্রান্সমিশন মেথড কয় প্রকার? মেথড মানে হলো পদ্ধতি। আমরা এবার পড়বো হলো ডেটা ট্রান্সমিশন পদ্ধতি, বুঝছো?
ডেটা ট্রান্সমিশন পদ্ধতি পদ্ধতি মানে আমরা কয় পদ্ধতিতে ডেটা আদান প্রদান করে থাকি, ডেটা ট্রান্সমিশন করে থাকি, মানে কয় পদ্ধতিতে ডেটা এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে পারে। ডেটা ট্রান্সমিশন পদ্ধতি মূলত দুই প্রকার, একটা হচ্ছে প্যারালাল আর একটা হচ্ছে সিরিয়াল। বুঝছো, একটা হলো প্যারালাল বা সমান্তরাল, আর একটা হচ্ছে সিরিয়াল বা সারিবদ্ধ। বুঝছো, প্যারালাল বা সমান্তরাল আর সিরিয়াল বা সারিবদ্ধ। বা আমাদের যে প্যারালাল যে ট্রান্সমিশন পদ্ধতি, এটা কিন্তু দ্রুত গতিতে হয়। বুঝছো, প্যারালাল মানে সমান্তরাল ভাবে যেগুলো যায় এটা কিন্তু দ্রুত গতিতে যায়। আর সিরিয়াল যেটা একটার পরে একটা যায়, একটার পরে একটা যায়, লাইনে লাইনে যায়, ওইটা কিন্তু অনেক ধীরে হয়। তুমি কিন্তু বুঝতেই পারছো কেন ধীরে হয়। তো সামনে এই নিয়ে আরো বিস্তারিত আলোচনা আছে। আমি যদি এবার আমাদের যেই আমাদের নর্মালি আমি যে যদি ট্রান্সমিশনের কথা বলি, সেটা হচ্ছে আমাদের প্যারালাল বা সমান্তরাল ডেটা ট্রান্সমিশন। দেখো তো, এই যে প্রত্যেকটা ডেটা, মনে করো যে এই যে প্রত্যেকটা ডেটা দেখো, এই যে B1 B2 B3 B4 B5 B6 B7 B8, মানে এই যে আমাদের বাইট। বুঝছো, এই যে বাইট না। তো দেখো, আমরা যদি বলি যে এই যে বাইট বিট, মানে আমরা কি জানি 8 বিট সমান 1 বাইট না। তো আমাদের এই যে ডেটা যে ট্রান্সমিশন হচ্ছে, ভালো করে দেখো এইটা কিন্তু কেমন হচ্ছে, এই যে আমাদের সমান্তরাল ভাবে হচ্ছে। প্রত্যেকটা বিট দেখো আমাদের সমান্তরালে কিন্তু প্রবাহিত হচ্ছে, প্রত্যেকটা বিট দেখো সমান্তরালে প্রবাহিত হচ্ছে। তো এখন কথা হলো, আমাদের যে সমান্তরাল যে আদান প্রদান যে পদ্ধতি, এইটাকে আমরা বলতে পারি প্যারালাল ডেটা ট্রান্সমিশন। মানে যেই পদ্ধতিতে আমাদের সমান্তরাল ভাবে ডেটা ট্রান্সমিশন হয়। বুঝছো, একটার পরে একটা না, সমান্তরাল ভাবে, একদম সমান্তরাল ভাবে ডেটা ট্রান্সমিশন হয়, তাদেরকে আমরা বলতে পারি আমাদের প্যারালাল ডেটা ট্রান্সমিশন। এখন এই ট্রান্সমিশন 8 বিট 16 বিট অথবা 32 বিটের ডেটা ট্রান্সমিশন করতে পারে। মানে আমি যাই করি না কেন, দেখো 8-এর গুণিতক হিসেবে হবে। 8-এর গুণিতক 8কে 8, 8 দুগুণী 16, 3 8 24, 4 8 32। তো এখন কথা হচ্ছে গিয়ে আমাদের যে ডেটা ট্রান্সমিশনের যে বিট, এই বিটটা কত, আমাদের যদি এর সমান্তরাল ডেটা ট্রান্সমিশন বা প্যারালাল ডেটা ট্রান্সমিশন হয়, প্যারালাল ডেটা ট্রান্সমিশন যদি হয়, তাইলে এর আমাদের যে বিট বা ডেটা ট্রান্সমিশনের যে বিট, এরা কত থাকবে, 8 থাকবে, 16 থাকবে অথবা 32 থাকবে। বুঝছো, 8-এর গুণিতক। আচ্ছা, তো আমাদের এই যে আমাদের প্যারালাল বা সমান্তরাল ডেটা ট্রান্সমিশন কোথায় কোথায় ব্যবহার করা হয়, তারে বা কেবলে ব্যবহার করা হয়। ইউএসবি পোর্ট তোমরা সবাই দেখেছো, সেখানে ব্যবহার করা হয়। আর প্রিন্টারে ব্যবহার করা হয়। তাহলে সমান্তরাল যে ডেটা ট্রান্সমিশন পদ্ধতি, এটা কোথায় কোথায় ব্যবহার করা হয়, ইউএসবি পোর্টে ব্যবহার করা হয়, প্রিন্টারে ব্যবহার করা হয়, আর কেবলে ব্যবহার করা হয়। এগুলা কেন, এগুলা ব্যবহার করা হয় হচ্ছে আমাদের ডেটা পাঠানোর জন্য। ডেটা পাঠানোর জন্য এটা ইউজ করা হয়। তো এই গেল আমাদের কথাবার্তা। এবার আমি যদি বলি নর্মালি যে বিট বাই বিট ডেটা ডেটা প্রেরণ করে কি বিট বাই বিট, সেটা হচ্ছে আমাদের সিরিয়াল ডেটা ট্রান্সমিশন পদ্ধতি। মানে বিট বাই বিট, মানে এই দেখো এখান থেকে দেখো একটা গেছে, ওইটা পৌঁছানোর পরে এখান থেকে আবার একটা যাবে, ওইটা পৌঁছানোর পরে এখান থেকে আরেকটা যাবে, ওইটা পৌঁছানোর পরে ওখান থেকে আরেকটা যাবে। তাহলে তুমি বুঝতেই পারছো যে এই যে বিট বাই বিট ডেটা ট্রান্সমিশন যে পদ্ধতিটা, সেটা কিন্তু মোটামুটি এই যে সিরিয়াল যে ডেটা ট্রান্সমিশন পদ্ধতি, এটা কিন্তু মোটামুটি একটা সময় সাপেক্ষ ব্যাপার, এটা একটু সময় বেশি লাগে। বুঝতে পেরেছো? তো এখন কথা হলো, এই যে বিট বাই বিট ডেটা ট্রান্সমিশন বা সিরিয়াল ডেটা ট্রান্সমিশন, এটা কাদের ক্ষেত্রে বেশি দেখা যায়, এই যে বিট বাই বিট বা সিরিয়াল ডেটা ট্রান্সমিশন, এটা আমরা কাদের ক্ষেত্রে বেশি দেখতে পারি, সেটা হলো মডেম, মাউস, এই সব যন্ত্রে কিন্তু আমরা বিট বাই বিট বা সিরিয়াল ডেটা ট্রান্সমিশন দেখতে পারি। তো এখন এই সিরিয়াল ডেটা ট্রান্সমিশন কিন্তু আবার 3 প্রকার। একটা হলো সিনক্রোনাস, একটা হলো অ্যাসিনক্রোনাস, একটা হলো আইসোসিনক্রোনাস। তো এই যে আমাদের বিট বাই বিট বা আমাদের সিরিয়াল যে ডেটা ট্রান্সমিশন, সেটা কিন্তু 3 প্রকার। সিরিয়াল ডেটা ট্রান্সমিশন কত প্রকার, 3 প্রকার। একটা হলো অ্যাসিনক্রোনাস, একটা হলো সিনক্রোনাস, আর একটা হলো আইসোক্রোনাস। বুঝছো, এই 3 প্রকার। তো এখন আমি তোমাদেরকে একটু একটু যদি বলি, খুব বেশি না, যে আমাদের যে সিনক্রোনাস, বুঝছো, এই যে সিনক্রোনাস সম্পর্কে বলবো, তারপরে আমাদের অ্যাসিনক্রোনাস সম্পর্কে বলবো, আইসোক্রোনাস সম্পর্কে বলবো, সবকিছু সম্পর্কেই তোমাকে আমি বলবো নর্মালি আস্তে আস্তে। বাট আমি তোমাকে নর্মালি যদি এখন বলি যে এই যে আমাদের যে অ্যাসিনক্রোনাস পদ্ধতি, এই অ্যাসিনক্রোনাস পদ্ধতিটা আসলে কি, অ্যাসিনক্রোনাস পদ্ধতিটা আসলে কি, অ্যাসিনক্রোনাস পদ্ধতি হলো, আমি তোমারে বলি যে এইটা
তোমার এই যে আমাদের প্রেরক থেকে যে ডেটা গ্রাহকে যাবে না, ক্যারেক্টার বাই ক্যারেক্টার যাবে, মানে একটা ক্যারেক্টার যাবে, তারপরে আরেকটা ক্যারেক্টার যাবে। এই যে ক্যারেক্টার বাই ক্যারেক্টার মানে তোমার একটা ক্যারেক্টার ফার্স্টে গেল, দেন ওইটা চলে যাওয়ার পরে আরেকটা ক্যারেক্টার যাবে, মানে এই যে ক্যারেক্টার বাই ক্যারেক্টার যেই যাচ্ছে, এইটাকে আমরা বলতে পারি অ্যাসিনক্রোনাস পদ্ধতি। যেই পদ্ধতিতে আমাদের প্রেরক থেকে গ্রাহকে আমাদের যেই ইয়াগুলো আছে, আমাদের আহ, আহ, তথ্যগুলো আছে বা আমাদের ডেটাগুলো আছে, ওইটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার যাবে। তো এই যে ক্যারেক্টার বাই ক্যারেক্টার যাবে, এই যে আমাদের প্রতিটা যে ক্যারেক্টার, ওই প্রতিটা ক্যারেক্টার 8টা করে বিট নিয়ে যাবে। প্রতিটা ক্যারেক্টার কয়টা করে বিট নিয়ে যাবে? 8টা করে, মানে সেটা হলো 1 বাইট। 1 বাইট মানেই তো আমাদের 8 বিট, বুঝছো? তার মানে আমাদের প্রতিটা ক্যারেক্টার কয়টা করে বাইট নিয়ে যাবে? আমাদের 8টা করে বাইট নিয়ে যাবে। আমার কথা বোঝা গেছে? তো এই যে আমাদের একটা একটা ক্যারেক্টার, তারা 8টা করে কিন্তু বিট নিয়ে যাবে, বা আমাদের 1 বাইট নিয়ে যাবে। আচ্ছা, এরপরে আমি যদি বলি যে এর বৈশিষ্ট্যগুলা কি কি আসলে, এই যে আমাদের অ্যাসিনক্রোনাস আমরা পড়ছি, এই অ্যাসিনক্রোনাসের আসলে বৈশিষ্ট্যটা কি? যে কোনো সময় তোমার ডেটা পাঠাতে পারবে, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যে কোনো সময় ডেটা পাঠাইতে পারবে, এবং যে কোনো সময় সেটা গ্রহণও করতে পারবে, মানে এখানে নির্দিষ্ট কোনো সময় নাই। আচ্ছা, প্রতিটা ক্যারেক্টারের সাথে একটা স্টার্ট বিট যায়, বুঝছো? প্রত্যেকটা ক্যারেক্টারের সাথে, মানে মনে করো যে এইদিকে তুমি যদি একটু তাকাও, তাইলে এইদিকে তুমি তাকাও, এই যে এখানে 8টা বিট আছে না? তো 8টা বিটের সামনে একটা স্টার্ট বিট যাবে, আর পেছনে একটা স্টপ বিট যাবে, বুঝছো? সামনে একটা কি যাবে? স্টার্ট বিট, আর পিছনে যাবে একটা স্টপ বিট। তো এই যে স্টার্ট বিট আর স্টপ বিট দেখে ও শনাক্ত করতে পারবে এই যে আমাদের ডেটা ট্রান্সমিশন যে মেথড, বা এই যে আমাদের অ্যাসিনক্রোনাস, এই অ্যাসিনক্রোনাস মেথডে আমাদের সামনে একটা স্টার্ট বিট আর পেছনে একটা স্টপ বিট থাকে। তো এইটা দেখে শনাক্ত করতে পারে যে আমাদের যেই তোমার তথ্য আদান প্রদান, এটা শুরু হচ্ছে নাকি শেষ হচ্ছে, বুঝতে পেরেছো? তার মানে কি, প্রত্যেকটা ক্যারেক্টারের সাথে সামনে একটা করে স্টার্ট বিট আর পেছনে একটা করে কি পাঠাইতে হয়? স্টপ বিট পাঠাইতে হয়, যাতে আমাদের বোঝা যায় যে আসলে আমাদের এই যেই আমাদের ডেটা ট্রান্সমিশন বা তথ্য আদান প্রদান, এটা কখন চলবে, কখন বন্ধ হয়ে যাবে। এবার আমরা যদি বলি যে আমাদের এটি ক্যারেক্টার ট্রান্সমিশন করে, মানে প্রত্যেকটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিশন করে। আর যেহেতু যেহেতু এরা যখন খুশি তখন আমাদের ক্যারেক্টার পাঠাইতে পারে, তাই এর মাঝখানে বিরতির নির্দিষ্ট কোনো সময় নাই, বুঝছো? নির্দিষ্ট কোনো সময় নাই। মনে করো যে একটা ক্যারেক্টার এখন পাঠাইলো, আরেকটা 10 বছর পরে যে পাঠাচ্ছে, এটা সম্ভাবনা আছে, মানে তুমি ইচ্ছা করলে পারবা এটা পাঠাইতে, বুঝছো? মানে প্রত্যেকটা ক্যারেক্টার বা প্রত্যেকটা যে ট্রান্সমিশন, বুঝছো, এই প্রত্যেকটা ক্যারেক্টার পাঠানোর মাঝখানে কোনো নির্দিষ্ট সংখ্যক বিরতি নাই। তুমি নির্দিষ্ট সংখ্যক বিরতি পাবা না। তুমি একটার পরে আরেকটার সাথে সাথে পাঠাই দিতে পারো, আর একটার পরে তুমি নাও পাঠাইতে পারো, অনেকক্ষণ পরে আরেকটা পাঠাইতে পারো। আচ্ছা, তো এই যে মেথড, এই মেথডে কিন্তু ডেটা ট্রান্সমিশনের যে গতি, এই গতিটা অনেকটা কম, অনেকটাই কম। কারণ কি, তুমি একটার পরে আরেকটা কখন পাঠাবা তার কোনো নির্দিষ্ট সীমা নাই, তাইলে গতি তো এমনিই কমে যাবে। আচ্ছা, এরপরে আমি যদি বলি যে এই সময়টাই ডেটা ট্রান্সমিশনের যে দক্ষতা, বুঝছো, এই ক্যারেক্টার বাই ক্যারেক্টার পাঠাইতে গেলে এই দক্ষতাও অনেক কম। এরপরে সবচেয়ে ভালো বিষয় যেটা, এটা যেহেতু তোমার তোমার ফিচার কম, তাই এটার খরচ তুলনামূলক কম। এটা যেহেতু ফিচার কম, তাই এর খরচ কিন্তু তুলনামূলকভাবে কম। এটা কি বোঝা গেছে বলো তো? কি বোঝো নাই সেটা বলো। অথই, কি অবস্থা? হ্যাঁ, কি অবস্থা? না না, না বুঝতে পারলে প্রশ্ন করতে হবে তো। বলো বলো, বলো বলো। বলো বলো। আল্লাহ, সেটা বলতে হবে না? বলতে হবে তো। সেটা বলতে হবে তো। এই সিনিকা, তোমার কি অবস্থা বলো? ঘুমায় আছো?
দেখো আমি তোমারে বলি যে এরা হ্যাঁ কেন 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 শোনো আমি তোমারে বলি নর্মালি যে কথাটা সেটা আমি তোমারে নর্মালি যদি বলি। আচ্ছা আগের গুলা বুঝছো? নেবো কি ক্লাস বলো? নেবো 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 নেবো। নেকলেসটা, নেকলেস পরাইছি না আমি? এই নেকলেস আমি তো পরাইছি, তুমি রেকর্ডটা একবার দেখে নিও আর আর বাকি যেটা আছে ওটা পরাই দিবা। আচ্ছা ঠিক আছে ওইটাও পরাই, সমস্যা নেই। আচ্ছা তোমার আমি বলি নর্মালি এত এত বেশি ইয়া করার মানে প্যানিক হওয়ার কিছু নাই। এই যে আমাদের সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন, অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন, এরপরে অ্যানাইসোক্রোনাস ডেটা ট্রান্সমিশন, যে ব্যাপারগুলো এগুলো কঠিন কিছু না। মানে জাস্ট তোমাকে, যেহেতু বাংলা বাংলি সেহেতু আমি টেনে যাচ্ছি, মানে বিষয়টা একেবারে বাংলা বাংলি বিষয়। তো এই জিনিসগুলো তোমাকে পড়তে হবে, এই জন্য আমি কিন্তু গুছাই নিয়ে আসছি আগে থেকে। এবার আমি তোমার নর্মালি বলি যে আমাদের এই যে অ্যাসিনক্রোনাস এটা কেমন ডেটা ট্রান্সমিশন, মানে মনে করো যে একটা যন্ত্র থেকে তুমি ডেটা পাঠাবা, তুমি কয় বিটের ডেটা পাঠাবা? তুমি 8 বিটের ডেটা পাঠাবা, বুঝছো? এখানে 8টা বিট আছে। এই বিটে তুমি ডেটাটা পাঠাবা। মনে করো ডেটাটা তুমি এই জায়গা থেকে শুরু করে এই জায়গাটায় পাঠাইতে চাও, তাইলে এখান থেকে তুমি 8 বিটে ডেটা পাঠাবা। তো ডেটা পাঠানোর আগে তোমার অবশ্যই একটা সামনে একটা স্টার্ট বিট, বুঝছো, স্টার্ট বিট, আর পিছনে একটা স্টপ বিট লাগাই দিতে হবে, যেন বুঝতে পারে যে এই যে আমাদের ডেটা বা আমাদের ক্যারেক্টার, এই ক্যারেক্টারটা আসলে কতটুকু লম্বা, মানে কতটুকু তথ্য আছে এর মধ্যে। এক একটা ক্যারেক্টারের মধ্যে আমাদের 8টা করে বিট থাকতে পারে, এক একটা ক্যারেক্টারের মধ্যে 8টা করে বিট থাকতে পারে বা 1 বাইট থাকতে পারে। এটাই তো আমাদের কথাবার্তা। এরপরে আমাদের এই যে আমাদের এই যে অ্যাসিনক্রোনাস যে ডেটা ট্রান্সমিশন, এই অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনের মধ্যে কিন্তু কোনো গ্যাপ নাই। তবে একটার পরে আরেকটা যখন যাবে, মনে করো তুমি একটা ক্যারেক্টার পাঠাইলে, তারপরে তো আমার আরো একটা ক্যারেক্টার থাকে, তারপরে আরো একটা ক্যারেক্টার আছে, মনে করো আরো একটা ক্যারেক্টার আছে, এরকম মনে করো 100 150 ক্যারেক্টার আছে। এখন এই একটা ক্যারেক্টার পাঠানোর পরে তুমি যে আরেকটা ক্যারেক্টার পাঠাবা, ওই পাঠানোটা যে তুমি কবে পাঠাবা এরকম নির্দিষ্ট কোনো সময় নাই। তাইলে কি ওইটা সময় সাপেক্ষ হবে না? ওই পদ্ধতিতে তোমার ক্যারেক্টারে তোমার ক্যারেক্টার পাঠাইতে এটা তো একটা সময় সাপেক্ষ ব্যাপার হবে। তো এই যে ব্যাপারগুলা, এবং এটা এটা কম ব্যয়বহুল, মানে এটা অনেক সস্তা, এটা সস্তায় বানানো যায় এই যে ট্রান্সমিশন সিস্টেমটা। তো এই যে এই ব্যাপারগুলাই তোমাকে কিন্তু জানতে হবে, এগুলো আমি গোছাই লিখছি জাস্ট, আর কিচ্ছু না। দেখছো এগুলো জাস্ট আমি গোছাই এখানে কিন্তু লিখে আনছি। তো এখন মূল কথা হচ্ছে আমাদের ক্যারেক্টার বাই ক্যারেক্টার যাবে এবং বিরতি সমান হবে না। তারপর ডেটা ট্রান্সমিশনের যে গতি এটা কম থাকবে, ডেটা ট্রান্সমিশনের দক্ষতা কম থাকবে, আর যে খরচ এটাও তুলনামূলক কম থাকবে। এইটাই তো আমি মূলত বলছি তোমাকে। এবার কি একটু একটু ক্লিয়ার হয়েছে বলো তো? একটু একটু ক্লিয়ার হয়েছে কিনা বলো? অথই, স্নিগ্ধা, আভা, একটু একটু ক্লিয়ার হয়েছে কিনা বলো? আমি আরো ভালোভাবে তোমাকে বুঝাই যে আমরা যে কিবোর্ড, বুঝছো, তোমরা তো সবাই মোবাইলে চ্যাট করো, চ্যাট করো না? তো আমাদের যে মোবাইলের কিবোর্ডের কথা তুমি চিন্তা করো। তুমি কিবোর্ডে একটা চাপ দিলে, বুঝছো, কিবোর্ডে একটা চাপ দিলে মনে করো লিখলে হচ্ছে আই, এরপরে লেখার পরে এর পরবর্তীতে তুমি একটা স্পেস দিলে, বুঝছো। এখন এরপরে মনে করো যে তুমি লিখবা, তুমি কিছু একটা লিখবা, কিন্তু ওই যে ওই জিনিস, এই যে একটা ওয়ার্ড তুমি লিখবা, এই লেখার জন্য তোমার মনে করো যে তুমি লিখলে হচ্ছে আই, আই লেখার পরে তুমি যে আরেকটা ওয়ার্ড লিখবে এখানে, এই ওয়ার্ডটা লিখতে তোমার হাত কাঁপছে। তুমি এই ওয়ার্ডটা লেখার জন্য তুমি 1 বছর টাইম নিলে, হইতেই পারে, নিতেই পারো। তো কেউ কি তোমার বলবে এই তুই 1 বছর কেন টাইম নিচ্ছিস, এখনই লিখে দে? বলবে না তো।
মন বলতে পারে যে এখনই লিখে দিই, এখনই লিখে দিই, কিন্তু না, তুমি 1 বছর টাইম নিবা। তো এই যে ব্যাপারটা, এই ব্যাপারটাই কিন্তু আমাদের অ্যাসাইকোনাস ডেটা ট্রান্সমিশন। মানে কি, আমাদের নির্দিষ্ট কোনো টাইম লিমিটেশন নেই, মানে আমি কবে আমার একটা ক্যারেক্টার পাঠানোর পরে আরেকটা ক্যারেক্টার যে আর কবে যাবে, এর কোনো আমাদের নির্দিষ্ট সীমা নাই। যেহেতু আমাদের যেহেতু একটার পরে আরেকটা পাঠাইতে নির্দিষ্ট কোনো বাধ্যতামূলক সীমা নাই, তার মানে এইটা আমাদের অনেক ধীর গতি। এবং অনেক ধীর গতি যেহেতু, তাইলে দক্ষতা কম। আর কম দক্ষ জিনিসের খরচ কি কম, তাই তো? আচ্ছা, তো এই জিনিসটা যদি বোঝো, আর মনে রাখবা যে এই যে আমাদের ডেটা ট্রান্সমিশন যে এস এনআই, এই যে আমাদের যে এস সাইকোনাস যে ডেটা ট্রান্সমিশন, বুঝছো, এস সাইকোনাস যে ডেটা ট্রান্সমিশন, এই ট্রান্সমিশনে কিন্তু একটা স্টার্ট বিট এবং একটা স্টপ বিট ব্যবহার করতে হয়, একটা স্টার্ট বিট এবং একটা স্টপ বিট ব্যবহার করতে হয়, এবং একটা ক্যারেক্টারের সর্বোচ্চ 8 বিট পর্যন্ত ধারণ করতে পারে, এটা খুব ইম্পর্টেন্ট। তো এবার আমি নর্মালি সামনের দিকে যে আরো কয়েকটা উদাহরণ যদি তোমাকে দিই, এই দেখো, কিবোর্ড হতে কম্পিউটারে আমি যে পাঠাচ্ছি, এই কিবোর্ড হতে আমি বললাম তো, কিবোর্ড হতে আমি আই লিখছি, তারপরে আমি আরেকটা ওয়ার্ড লিখছি 1 বছর পরে, হইতেই পারে। এরপরে দেখো, পাঞ্চ কার্ড রিডার হতে কম্পিউটারে পাঞ্চ কার্ড রিডার, বুঝছো, পাঞ্চ কার্ড রিডার তোমরা হয়তো পাচ্ছেন, ওই আমরা এটিএম কার্ড পাঞ্চ করি বা তোমার ক্রেডিট কার্ড পাঞ্চ করি, যেটাতে, সেটার কথা বলছে। এরপরে কম্পিউটার হতে কার্ড পাঞ্চারে, বুঝছো, কম্পিউটার হতে কার্ড পাঞ্চারে, মানে পাঞ্চ কার্ড থেকে কম্পিউটারে তুমি একটা ডেটা পাঠালে, এবার কম্পিউটার ওই ডেটাটারে ভেরিফাই করে আবার পাঞ্চ কার্ডে পাঠাবে। এটা সম্পূর্ণ নির্ভর করে কার উপরে? এটা সম্পূর্ণ নির্ভর করে ওই যে এই কাজটা করছে তার উপরে। আচ্ছা, এরপরে আমাদের কম্পিউটার হতে প্রিন্টারের ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন কিন্তু ব্যবহার করা হয়। কোন জায়গায়? আমাদের কম্পিউটার থেকে প্রিন্টারে, বুঝছো। এই 1 সেকেন্ড, আমি একটা কল রিসিভ করি, কল রিসিভ না করলে ফোন দিতেই থাকবে। হ্যালো, হ্যালো, বলে ফেলো। আমি ক্লাস 5টায় শুরু করেছি, তো শেষ হতে একটু দেরি হবে, তোমাদের ক্লাস শুরু করতেও একটু দেরি হতে পারে, খুব বেশি না, তবে হইতে পারে। আরে বাবা, ক্লাস শেষ না করে আমি কেমনে বলবো? আমি কি টাইম দেখে পড়াই নাকি? ওইসব জিনিস অনুমান করতে হয় না। মাইর খাবার, কিন্তু আমি ক্লাসের মধ্যে আছি। কি? ওই তো 7টা। তুমি কিছু বলবা নাকি? হ্যাঁ, আন্টি বাড়ি নাই? কি আর করবো? আমি তো ক্লাসের মধ্যে আছি, তুমি গান মান শুনতে পাবো। ওদের বাসায় যাবা কা? যাও, সমস্যা নেই। যাও, সমস্যা নাই। রাতে এলো, 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 ফাল্গুনি রাতে। এই, চালা থামো। আচ্ছা, আচ্ছা, তাইলে আমি বলি যে তাইলে আমাদের অ্যাসিনক্রোনাস কি, আমাদের এই যে কম্পিউটার হতে প্রিন্টারে ডেটা ট্রান্সমিশন, এরপর কিবোর্ড হতে কম্পিউটারে ডেটা ট্রান্সমিশন, এরপর পাঞ্চ কার্ড থেকে কম্পিউটারে ডেটা ট্রান্সমিশন, এগুলো কিন্তু সব অ্যাসিনক্রোনাস পদ্ধতিতে হয়ে থাকে। এরপরে আমি যদি বলি যে ভিডিও গেমের জন্য যে জয়স্টিক থেকে যে আমাদের ডেটা পাঠানো হয়, এটাও কিন্তু আমার অ্যাসিনক্রোনাস, বুঝছো। আমাদের ভিডিও গেমের জন্য জয়স্টিক থেকে যে ডেটা পাঠানো হয়, এটাও কিন্তু আমাদের অ্যাসিনক্রোনাস। তাইলে আমরা এই বিষয়গুলো আমরা কিন্তু বুঝতে পারলাম। তাইলে অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন পদ্ধতিতে কি কি হয়, আমি আবারও একবার এখানে লিখে দিই। তাহলে 1 নম্বর আমি যেটা তোমাকে লিখতে পারি সেটা হলো, দেখো, এই কালোর মধ্যে কালো তো দেখা যায় না, তো দেখো, আমি একটু বড় মোটা করে নিই এটা, ঠিক আছে। তো 1 নম্বর আমি যদি তোমাকে বলি যে আমাদের কম্পিউটার প্রিন্টার থেকে, প্রিন্টার থেকে থেকে কোথায় বলো তো? কম্পিউটারে, কম্পিউটার। আচ্ছা, আর কি?
আর 2 নম্বর আমরা বলতে পারি যে আমাদের কম্পিউটার থেকে আমাদের হচ্ছে প্রিন্টারে, কম্পিউটার থেকে প্রিন্টারে, কম্পিউটার থেকে প্রিন্টার। এটা প্রিন্টার থেকে আবার কম্পিউটারে কিছু যায় নাকি? প্রিন্টার থেকে কম্পিউটারে তো কিছু যায় না। তো এটা হবে হচ্ছে কিবোর্ড। ভুল করে কম্পিউটার প্রিন্টার লিখছি, কিবোর্ড। গুড। তাহলে আমাদের কিবোর্ড এগুলো একটু মাথায় রাখতে হবে, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট কিন্তু। আচ্ছা, এবার আমি যদি বলি এই যে আমাদের ডেটা ট্রান্সমিশন যে পদ্ধতি, এবার আমরা একটু আগে পালাম যে আমাদের বিট আমাদের ক্যারেক্টার বাই ক্যারেক্টার যাই, বুঝছো? ক্যারেক্টার বাই ক্যারেক্টার যাই, এটা হচ্ছে আমাদের অ্যাসিনক্রোনাস। অ্যাসিনক্রোনাস কি ছিল? ক্যারেক্টার বাই ক্যারেক্টার ছিল। এবার আমরা হবো হলো প্যাকেট প্যাকেট বা ব্লক আকারে যাবে। এবার আমাদের ডেটা ট্রান্সমিশন কি যাবে? অনেকগুলো ক্যারেক্টার মিলে, বুঝছো? অনেকগুলো ক্যারেক্টার মিলে, ভালো করে বোঝো, আগে যাইতো একটা একটা ক্যারেক্টার, একটা একটা কি যাইতো? ক্যারেক্টার যাইতো। এবার এবার যে সিনক্রোনাস যে ডেটা ট্রান্সমিশন, সিনক্রোনাস যে ডেটা ট্রান্সমিশন, সেটা কিন্তু অ্যাসিনক্রোনাসের চাইতে একটু উন্নত, বুঝছো? যেহেতু এটা অ্যাসিনক্রোনাসের চাইতে উন্নত, সেটা এবার যাবে হলো প্যাকেট আকারে। প্যাকেট মানে কি? তোমার ব্লক আকারে, ব্লক আকারে, ব্লক আকারে। হ্যাঁ, ব্লক আকারে, ব্লক আকারে মানে কি? ব্লক আকারে মানে অনেকগুলো ক্যারেক্টার মিলে, অনেকগুলো ক্যারেক্টার মিলে একটা করে ব্লক তৈরি করবে, অনেকগুলো ক্যারেক্টার মিলে একটা করে ব্লক তৈরি করবে। সেই ব্লক আকারে, ব্লক আকারে আমাদের ডেটাগুলো কি হবে? ট্রান্সফার হবে। ব্লক আকারে, ব্লক আকারে ডেটাগুলো ট্রান্সফার হবে। এখন কথা হলো, একটা ব্লকে কতগুলো ক্যারেক্টার থাকে? একটা ব্লকে বা একটা প্যাকেটে মোট 80 থেকে 132টা পর্যন্ত ক্যারেক্টার থাকতে পারে। বলো, বলো অথই। আমি বলছি কি, আমরা একটু আগে যেটা পড়লাম সেটা অ্যাসিনক্রোনাস। অ্যাসিনক্রোনাসে কি হয়? আমরা প্যাকেট আকারে পাঠাই না, আমরা ক্যারেক্টার আকারে পাঠাই। বাট এবার আমরা সিনক্রোনাস পড়ছি, তো সিনক্রোনাসে কি হবে বলো তো? সিনক্রোনাসে নর্মালি আমরা প্যাকেট আকারে পাঠাবো, প্যাকেট আকারে বা ব্লক আকারে। তো এক একটা ব্লকের মধ্যে আমাদের 80 থেকে 32টা মতন ক্যারেক্টার থাকতে পারে। তার মানে কি, 80 থেকে 32টা ক্যারেক্টার একসাথে পাঠাই যাবে, একসাথে যাবে। এবং তোমার এই যে একসাথে যে যাচ্ছে, তো এই যে একসাথে যাচ্ছে, তুমি ভালো করে বোঝো যে ডেটা ব্লক বাই ব্লক আকারে ট্রান্সমিশন হইতেই থাকে, তাইলে কি এটা একটু দ্রুত হয়। তার মানে, এবং প্রত্যেকটা ব্লক একটার পরে আরেকটা কতক্ষণে যাবে এটা নির্ধারিত। তার মানে ওই যে রামশ্যাম যদুমধু করার সময় নাই, মানে প্রত্যেকটা নির্দিষ্ট সময় পর পরই যাবে। তুমি একটারে আটকায় রে ক্যারেক্টারে পাঠাইতে পারবে না। এরপরে যেহেতু এইটা এইভাবে ব্লক বাই ব্লক যায়, তাইলে এইটা তুমি বলতেই হবে যে এটার গতি অনেক বেশি, এবং এটা কাজ করতে আমাদের সময় অনেক কম লাগে। যেহেতু এটার এফিসিয়েন্ট অনেক বেশি, তাই এটা তৈরি করতে অনেক টাকা খরচ হয়, এটা অনেক ব্যয়বহুল। এবং আমি যদি বলি যে প্রত্যেকটা যেই ব্লক, এই প্রত্যেকটা ব্লকের শুরুতে 2 বাইটের একটা হেডার ইনফরমেশন থাকে, এবং শেষে 2 বাইটের একটা টেলার ইনফরমেশন থাকে, বুঝছো? তো এখন কথা হলো, হেডার ইনফরমেশন এবং টেলার ইনফরমেশন কি, ওই যে আমাদের ওই ব্লকটা সম্পর্কে একটা ধারণা দেয়। বুঝতে পেরেছো? বলে এই পর্যন্ত বুঝতে কি অসুবিধা আছে কিনা? আচ্ছা, তো এইটা আমাদের কি, আমাদের সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন, এগুলা কিন্তু পরীক্ষাতে আসতে পারে। তো এখন সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন কি কি ক্ষেত্রে হয় আমি যদি বলি, যে এক স্থান থেকে দূরবর্তী কোনো স্থানে যদি তুমি ডেটা পাঠাইতে চাও, তাহলে তুমি সিনক্রোনাস ব্যবহার করতে পারো। কিন্তু তুমি যদি কাছাকাছি কোথাও ডেটা পাঠাইতে চাও, তাহলে আমরা কি ব্যবহার করব? অ্যাসিনক্রোনাস ব্যবহার করব, বুঝছো? কাছাকাছি কোনো জায়গায় অ্যাসিনক্রোনাস ব্যবহার করব। বাট কাছাকাছি কোনো জায়গা বলতে খুবই কোলের মধ্যে জায়গা, যেমন মনে করো যে তোমার কিবোর্ড থেকে কম্পিউটার, কিবোর্ড থেকে প্রিন্টার, কম্পিউটার থেকে প্রিন্টার, মানে যেগুলো একদম কোলের মধ্যে থাকে, ওই জিনিসগুলোর ক্ষেত্রে আমরা অ্যাসিনক্রোনাস ব্যবহার করি। আর যেগুলো মোটামুটি একটু দূর স্থানে থাকে, সেটা আমরা ওই কি সিনক্রোনাস ব্যবহার করি। এবার যদি আমি বলি যে এক কম্পিউটার থেকে একই সাথে অনেকগুলো কম্পিউটারে যদি আমরা ডেটা ট্রান্সমিশন করতে চাই, তাইলে আমরা কি ব্যবহার করি? আমরা কিন্তু সিনক্রোনাস ব্যবহার করি। এক কম্পিউটার থেকে যদি আমরা অনেকগুলো কম্পিউটারে ডেটা ট্রান্সমিশন করতে চাই, তাহলে কিন্তু আমরা নর্মালি সিনক্রোনাস ব্যবহার করি। এটা গেল কথাবার্তা। এখন এইটা যে কি বেশি ইম্পর্টেন্ট, এটা তুমি ধারণাই করতে পারছো না। এই যে আমাদের সিনক্রোনাস, আর এই যে আমাদের সিনক্রোনাস আর আমাদের অ্যাসিনক্রোনাসের মধ্যে পার্থক্য, বুঝছো? সিনক্রোনাস আর অ্যাসিনক্রোনাসের মধ্যে মারাত্মক মারাত্মক কিছু পার্থক্য আছে। স্ক্রিনশট মারো, স্ক্রিনশট মারো। সিনক্রোনাস এবং অ্যাসিনক্রোনাসের মধ্যে মারাত্মক মারাত্মক কিছু পার্থক্য আছে, যেগুলো স্ক্রিনশট মারো।
তো দেখো, আমি যদি নর্মালি একটু মুখ দিয়ে বলে দিই, আমি সব পড়াইছি, এই সবগুলো আমি পড়াই আসছি, তারপরে আমি যদি একটু একটু বলে দিই, তাইলে আমাদের এই যে আমাদের প্রথম যে পার্থক্য, আমাদের অ্যাসিনক্রোনাস এগুলা আমাদের ক্যারেক্টার বাই ক্যারেক্টার যায়, আর সিনক্রোনাস কি ব্লক বাই ব্লক যায়। তো এই জিনিসটা তো আমরা জানি। এরপর আমরা বলতে পারি যে আমাদের এই যে ডেটা ট্রান্সমিশনের জন্য প্রাথমিক কোনো সংরক্ষকের প্রয়োজন হয় না, সংরক্ষণের কোনো প্রয়োজন হয় না। বাট এই যে সিনক্রোনাসে সংরক্ষণের জন্য আমাদের প্রাথমিক স্টোরেজ দরকার হয়। তাইলে আমাদের যে অ্যাসিনক্রোনাস, এই অ্যাসিনক্রোনাসে কিন্তু সংরক্ষণের প্রয়োজন হয় না, বাট সিনক্রোনাসে সংরক্ষণের জন্য আমাদের প্রাইমারি স্টোরেজের প্রয়োজন হয়। এরপর আমরা যদি বলি অ্যাসিনক্রোনাসের যে ব্যাপারটা, অ্যাসিনক্রোনাস হচ্ছে আমাদের ক্যারেক্টার ওয়াইজ যেহেতু ইয়ে করে, তাইলে আমাদের বিরতিতে তোমার সময় অনেক লাগে, মাঝখানে বিরতিতে সময় সমান নাও লাগতে পারে, বুঝছো? তার মানে সময় বেশি কম হইতে পারে। আর এই ব্লকের যে সময়, এই সময় কিন্তু প্রত্যেকটা সমান থাকে, যে নির্দিষ্ট একটা সময় পর পরই ব্লকগুলো যায়। আচ্ছা, যেহেতু তোমার এই ট্রান্সমিশনের গতি কম, তাই দক্ষতা কম, এই ট্রান্সমিশনের ডেটা চলাচলের গতি বেশি, তাই দক্ষতাও বেশি। আচ্ছা, এরপরে আমাদের সময় তুলনামূলক বেশি লাগে অ্যাসিনক্রোনাসে, আমি পড়ায় আসছি। আর সিনক্রোনাসে তুলনামূলক কি লাগে, কম লাগে, এটাও আমি পড়ায় আসছি। এরপরে আমি যদি বলি আমাদের অ্যাসিনক্রোনাস সস্তা, আর আমাদের সিনক্রোনাস এটা হচ্ছে অনেক ব্যয়বহুল। আচ্ছা, এরপরে যদি আমি তোমাকে বলি আমাদের যে অ্যাসিনক্রোনাস, অ্যাসিনক্রোনাস কি প্রত্যেকটা শুরুতে একটা স্টার্ট বিট থাকে এবং শেষে স্টপ বিট থাকে, আমি বলছি। তো একই রকম ভাবে আমাদের যে ব্লকের শুরুতে কি থাকে, ব্লকের শুরুতে থাকে হেডার ইনফরমেশন, আর শেষে থাকে হলো টেলার ইনফরমেশন, এটাও কিন্তু আমি বলে আসছি। তো এইটা হলো পার্থক্য। এরপরে যদি বলি যে এটার ব্যয় কম, এটার ব্যয় অনেক বেশি, ব্যাস এই যে আমাদের উদাহরণ হয়ে গেল। এখন এইটাই যদি তোমার 4 মার্কের জন্য আসে সেটাও কমপ্লিট, 3 মার্কের জন্য আসলে কমপ্লিট, 2 মার্কের জন্য যদি আসে তাহলে তো এক্সট্রা কমপ্লিট, 2 মার্কের জন্য আসলে সর্বোচ্চ 4টার বেশি লেখার দরকার নেই। তো এই তো হয়ে গেল। তো এখন কথা হচ্ছে গিয়া আমাদের, এবার আমরা যেটা পড়বো সেটা হলো আইসোক্রোনাস ডেটা ট্রান্সমিশন পদ্ধতি। হ্যাঁ, কতক্ষণ আছে আর? আচ্ছা, তাইলে আমরা 5 মিনিটের মধ্যে আবার আসি, ব্যাক আসি। বাবা, ক্লাস কেমন লাগছে বলো তো? কঠিন না তো, আসলে টপিকটা অনেক সহজ টপিক। আমার মনে হচ্ছে কি তুমি এটা কিভাবে অ্যাপ্লিকেশন করবা ওইটা নিয়ে ভয় পাচ্ছ, যার কারণে তোমার কাছে কঠিন মনে হচ্ছে। অ্যাপ্লিকেশনের জন্য তুমি ভয় পাইও না, এটা থেকে আহামরি কোনো প্রশ্ন তোমার আসবে না। তো শুধু এইটুকু জেনে রাখো যে অ্যাসিনক্রোনাস কি, তারপরে আইসোক্রোনাস কি, সিনক্রোনাস কি, এগুলো শুধু জানতে হবে, মানে এগুলা থেকে আহামরি কিছু আসবে না, বুঝছো? আহামরি কিছু আসবে না যে তোমার এগুলার জন্য মারা যাইতে হবে, তেমন কিছু আসবে না এখানে। এগুলা থেকে তো ফাঁকিবাজ গুলো কই? ওদের 5 মিনিটের বিরতি কে দিছে? ফাঁকিবাজ।
তো আসতে থাকো 5 মিনিট, তখন তুমি বলতে থাকো কি অবস্থা। বলো। আর হচ্ছে মাইন্ড ফ্রেশ করো, তো এখন মাইন্ড টাইন্ড ফ্রেশ ট্রেশ করো 5 মিনিট। বলো তুমি হচ্ছে মূল কথা হলো যে এই তুমি পাইছো ওই যে তোমার আহ, আচ্ছা তুমি লেখা শুরু করো নাই এখনো প্র্যাকটিক্যাল, তাই না? ওই প্র্যাকটিক্যালের পিছনে আমি ভালোই কষ্ট হয়েছে আমার। এটা আমার দায়িত্ব ছিল না? দায়িত্ব ছিল। কিভাবে ছিল? টিচারের দায়িত্ব প্র্যাকটিক্যাল করে দেয়া? আমার বাড়ির পাশে ছেলেপিলে বলে এত না, তা বলবো। ব্রো, স্নিগ্ধা আইছে মনে হয়। অথই কই? তোমার বান্ধবী কই? হ্যাঁ, আগে চলে এসো। অথই, অথই, তুমি কি চা বানাচ্ছিলে? ও আচ্ছা। আমি এই বসে বসে আমিও তোমাদের সাথে নাস্তা করছি। তো তোমরাও খাচ্ছ, আমিও নাস্তা করছি বসে বসে তোমাদের সাথে। না, এই নাস্তা হচ্ছে ঝামেলার কিছু না। এই মনে করো 5-6টা খেজুর, 7-8টা তোমার কাজু বাদাম, কাঠবাদাম, তারপরে পেস্তা বাদাম, আর ওই বাদাম টাদাম আছে, এরপরে মধু, এইগুলোই। কি? কি বলছো আবার? পেস্তা? তোমাদের কি আর বলবো। কেন? আচ্ছা, মধু কেন কম খাবো অথই? তুমি কি টেস্ট করে দেখছো মধু আছে কিনা? হ্যাঁ, ফাউ কথা কাউ কেন? রেকর্ডিং হচ্ছে, এটা আমার মুখে মধু আছে। দেখছো কোনোদিন টেস্ট করে তুমি? ফাউ কথা কয় শুধু। মানে এরম একটা ভাব নিচ্ছে জানো, আমার মুখের মধুর জন্য ডায়াবেটিক্স হয়ে যাচ্ছে। ও, যাই হোক, এটা ম্যাটার না। ম্যাটার হচ্ছে আবার তুমি এটা কি বলবে। এরা অবশ্য মধু বাদাম আন্টিরই দিয়া, এটা ম্যাটার না। ম্যাটার হলো আমি খাচ্ছি। হুম। এখনো সাউন্ড কম? হ্যাঁ। এখন কথা হলো যে আমরা অ্যাসিনক্রোনাস পড়লাম, আমরা তারপরে সিনক্রোনাস পড়লাম, এবার আমরা পড়বো হচ্ছে আইসোক্রোনাস। দেখো, আইসোক্রোনাস হচ্ছে সবচাইতে মনে করো যে হাই লেভেলের, মানে আমাদের আমরা নর্মালি যা যা পড়ছিলাম যে আমাদের অ্যাসিনক্রোনাস, অ্যাসিনক্রোনাস হলো ক্যারেক্টার বাই ক্যারেক্টার, সিনক্রোনাস হলো আমাদের প্যাকেট প্যাকেট বা আমাদের ব্লক ব্লক যাবে। এরপরে আমাদের যে আইসোক্রোনাস যে ট্রান্সমিশন, বুঝছো? এই আইসোক্রোনাস যে ট্রান্সমিশন, এটারে বলা হয় সিনক্রোনাসের আপডেট, মানে সিনক্রোনাসের চাইতেও অনেক ফাস্ট হবে। এবং এরা আমরা যে লাইভ টিভি সম্প্রচার দেখি না, ওইটা আমাদের আইসোক্রোনাসের মাধ্যমে হয়। লাইভ টিভি, এরপর লাইভ ভিডিও, মানে আমরা এখন যে লাইভ ভিডিওতে আছি না,
তোমরা আমার লাইভ দেখতে পাচ্ছ, এটা কিন্তু আইসোক্রোনাসের মাধ্যমে হচ্ছে, বুঝতে পেরেছো? আইসোক্রোনাসের ট্রান্সমিশনের মাধ্যমে হচ্ছে কিন্তু, যার কারণে এই যে তুমি আমি এখন রিয়েলি যেটা যেটা জাগাচ্ছি সেটা তুমি দেখতে পাচ্ছ। কারণ কি? কারণ হচ্ছে এইটা হচ্ছে তোমার আইসোক্রোনাসের মাধ্যমে হচ্ছে। তো আইসোক্রোনাস কি সিনক্রোনাসের চাইতেও উন্নত, বা সিনক্রোনাসের আপডেট বলা হয় আইসোক্রোনাসকে, বুঝতে পারছো? আচ্ছা, এবার কথা হলো এই যে এই বিষয়টা, এটা এটা স্ক্রিনশট মারো, এটা স্ক্রিনশট মারো এখনই, এটা স্ক্রিনশট মারো। এটা কুত্তা মার্কা প্রশ্ন হইলে তাই তোমাদের আসতে পারে, না আসবে না। আচ্ছা, তো এখন কথা হলো এইটা কখন আসবে? এরা এরা হচ্ছে আমি আমি আমার এইচএসসি পরীক্ষার আগের দিন রাত্রে এটা পড়ে গেছিলাম। তো আসছিল না, আমি ভাবছিলাম আমি সবচেয়ে খারাপ পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে যাই, মানে খুব খারাপ কুত্তা মার্কা প্রশ্নের জন্য আমি প্রস্তুতি নিয়ে যাই। তো এই কারণে আমি এইটা পরীক্ষার আগের দিন পড়ে গেছিলাম, মানে আগের রাত্রে, তাও এটা পরীক্ষাতে আসে নাই, বুঝছো? তো এটা রাখো, তোমাদেরকেও আমি ওইভাবেই পড়াবো, মানে এটা নিয়ে চাপ নেওয়ার কিছু নাই। তো এবার আমি যদি বলি, এবার খুব সুন্দর বুঝতে পারবা। একটু কঠিন সামনে লাগছে, বাট এখন আর কঠিন লাগবে না। সেটা হলো আমাদের ডেটা ট্রান্সফারের যে প্রবাহের যে দিক, বুঝছো? এটাকে বলা হয় ডেটা ট্রান্সমিশন মোড। মানে আমাদের মোড, মানে এই যে আমাদের সবার একটা মুড আছে না? মনে করো কিছু কিছু মুড আছে যেই মুডে গালাগালি দিলেও ভাল লাগে, মানুষ বলে যে একটু গালাগালি দাও না, একটু গালাগালি দাও না। আবার কিছু কিছু মুড এরকম আছে যে ওই মুডে ভালো কথা করলেও মারতে মন চায়। তো এই যে ব্যাপারটা, বুঝতে পারছো? এটারে বলা হয় মুড। তো এই মুডের উপর ডিপেন্ড করে আমাদের যে ডেটা ট্রান্সমিশন, এই ডেটা ট্রান্সমিশনকে আমরা তিন ভাগে ভাগ করি। একটা হচ্ছে সিম্পলেক্স, একটা হলো হাফ ডুপ্লেক্স, আর একটা হলো ফুল ডুপ্লেক্স। এখন সিম্পলেক্স কি? সিম্পলেক্স মানে হলো খুব সহজ বিষয়। সেটা হলো আমার সাথে আরেকজনের কানেকশন হবে, আমার সাথে আমি একজনের সাথে ট্রান্সমিশন করব, বুঝছো? তো কথা হলো যে এই যে এই ব্যাপারটা, তো এখানে যে ব্যাপারটা হবে সেটা হলো যে আমি ডাটা ট্রান্সমিশন করব, সে দেখতে পাবে, সে তার কোনো কিছু কমেন্ট করার কোনো সুযোগ নাই। যেমন মনে করো টেলিভিশনে তুমি শাহরুখ খানকে দেখতে পাও, শাহরুখ খান কি তোমারে দেখতে পাবে? পাবে না তো। তুমি যদি শাহরুখ খানকে টিভির সামনে বসে গালাগালি দাও, ও কি শুনতে পাবে? পাবে না তো। এইটা হলো আমাদের সিম্পলেক্স পদ্ধতি। আর হাফ ডুপ্লেক্স কি? হাফ ডুপ্লেক্স হলো এও এর সাথে কথা বলতে পারবে, এও এর সাথে কথা বলতে পারবে, বা এই তথ্য এও আদান করতে পারবে, এই তথ্য এও প্রদান করতে পারবে। তার মানে দুইজনই তথ্য প্রদান করতে পারবে। কিন্তু এখানে হাফের একটা ব্যাপার আছে। হাফের ব্যাপারটা কি? এখানে চলে আসে হলো যে মনে করো যে এই ব্যক্তির নাম হলো এক্স আর এর নাম হলো ওয়াই। এক্স যখন তথ্য আদান করবে, বুঝছো, ওয়াই তখন তথ্য পাঠাইতে পারবে না। আবার ওয়াই যখন তথ্য পাঠাবে, এক্স তখন তথ্য পাঠাইতে পারবে না। তার মানে একটা একটা নির্দিষ্ট সময়ে শুধু একটা মানুষই তথ্য পাঠাইতে পারবে। কিন্তু আলটিমেটলি এই নেটওয়ার্ক ব্যবস্থায় কিন্তু দুইজনই কথা বলতে পারে, কিন্তু একসাথে একজনের বেশি কথা বলতে পারে না। তো এইটারে বলা হয় হাফ ডুপ্লেক্স। এর উদাহরণ আমরা বলতে পারি যে ওয়াকি টকি, বুঝছো? ওয়াকি টকি বা ওয়্যারলেস, পুলিশের যে ওয়্যারলেস, ওইটা। বলো, বলো। ওয়াকি টকি বা ওয়্যারলেস আমি বললাম তো, বুঝছো? জীবনে সর্বোচ্চ দামি চুইংগাম খেয়েছো কয় টাকা দামের তোমরা? সর্বোচ্চ দামি চুইংগাম খেয়েছো কয় টাকা দামের? কি চুইংগাম? ওই বানানা, বানানা, ওই বানানা। আমার আমার খাওয়াও দামি চুইংগাম ওই 10 টাকারটাই ছিল। বাট আমার একজন একটা চুইংগাম দিল, তার দাম লেখা 155 টাকা। তার মধ্যে আছে মাত্র 10 পিস, আছে মাত্র 10 পিস, 155 টাকা দাম। ও ছাড়া আর ও ছাড়া লাক্সারি জিনিসপাতি আমার কিডা দেবে কও? এই যে হইতেছে একজন। তো এখন কথা হলো যে এই যে আমাদের সিম্পলেক্স, হাফ ডুপ্লেক্স আর ফুল ডুপ্লেক্স, দেখো তাহলে সিম্পলেক্স মানে কি? আমাদের টিভি, বুঝছো? টিভি। আর আমাদের হাফ ডুপ্লেক্স কি? হাফ ডুপ্লেক্স হচ্ছে আমাদের ওয়াকি টকি, ওয়াকি টকি। আচ্ছা, ওয়াকি টকি এটা গেল আমাদের হাফ ডুপ্লেক্স। আর ফুল ডুপ্লেক্স কোনটা? ফুল ডুপ্লেক্স মনে করো তোমার স্মার্টফোন বা তোমার মোবাইল ফোন, যেটা দিয়ে তুমি এই আমরা যে এখন কথা বলছি, এই যে গুগল মিটে, এটাও কিন্তু আমাদের কিন্তু ফুল ডুপ্লেক্স। আমি কথা বললে, আমি কথা বলতে বলতে তুমি আবার কথা বলতে পারছো,
তাই না? এরা কিন্তু আমাদের ফুল ডুপ্লেক্স। তো এইটা কি বোঝা গেছে বলো তো? সিম্পলেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স বোঝা গেছে কিনা বলো? আচ্ছা, তো এরা আমি একটু, আচ্ছা এই জিনিসটা দেখো মাধ্যম, তো দেখো এই জায়গা থেকে এটাই গেছে। দেখো এই যে আমাদের মাধ্যম, দেখো এটা একমুখী, এটা একমুখী, তো এটা কি কি আছে? রেডিও, টিভি, কিবোর্ড, মাউস, পেজার, এগুলো সব আমাদের কি সিম্পলেক্স। বলো কি? পেজার তোমার বোঝা লাগবে না, তুমি শুধু মনে রাখলেই হবে, এটা এমসিকিউতেও তোমার দিবে না, তুমি মনে রাখলেই হবে। আচ্ছা এরপরে দেখো যে আমাদের কথা হলো যে আমাদের যেই আহ হাফ ডুপ্লেক্স, হাফ ডুপ্লেক্স কি? হাফ ডুপ্লেক্স হচ্ছে দেখো আমাদের ক থেকে খতে যাবে, আবার খ থেকে কতে আসতে পারবে, কিন্তু একই সময়ে পারবে না। তো কি কি? ওয়াকি টকি, ফ্যাক্স, এসএমএস, বুঝছো? ওয়াকি টকি, ফ্যাক্স আর এসএমএস। এই এসএমএস দেখছো কি হয়? তুমি মনে করো কারোর সাথে এসএমএস করছো, তো দুইজন একই সাথে এসএমএস দিলে দুইজনের এসএমএস একই সাথে মোবাইলে যায় না, একজনেরটা পৌঁছায় যাওয়ার পরে তারপর আরেকজনেরটা যায়, বুঝছো? হ্যাঁ 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 হ্যাঁ, কিছুক্ষণ পরে তাই যায়। এই নিয়ে গন্ডগোলও বাধে, এই আমি মেসেজ দিচ্ছি তোমার কাছে, তুমি তুমি কেন এখন আমার মেসেজে রিপ্লাই দিচ্ছ না? এই মেসেজের যুগে যারা প্রেম করতো, হচ্ছে মেসেজের যুগে, তাদের এই এই সমস্যায় পড়তেই হইতো যে মেসেজ একসাথে ঢোকে না দুই ফোনে। তো এটা একটা ব্যাপার। আমি আমি তো হ্যাঁ, আমি তো এক্সট্রিম লেভেলে পৌঁছাই গেলাম, বাটন ফোনে তোমার ওই ফেসবুক চালাতাম। তো মনে করো যে মানুষের যদি অফলাইন হওয়ার পরে 5 মিনিট তোমার ওই অনলাইন দেখাইতো, আমার দেখাইতো আধা ঘন্টা। আমি বেরোয় যাওয়ার আধা ঘন্টা পর্যন্ত আমার অনলাইনই দেখাতো। আমি বেচারা শুধুমাত্র ফোনটাই ফেসবুক চালাতাম, কি আমি কি অন্য কিছু করা যায় ওই ফোনে ফেসবুকে? আমি শুধুমাত্র চ্যাট করার জন্যই ফেসবুক ব্যবহার করতাম। তারপরেও মানুষজনের সন্দেহের সীমা ছিল না। যাই হোক, এটা ম্যাটার না, ম্যাটারটা হচ্ছে আমাদের আহ কি ওই যে তোমার হচ্ছে ডেটা ট্রান্সমিশন যে মাধ্যম, বুঝছো? এটা হচ্ছে আমাদের ফুল ডুপ্লেক্স। ফুল ডুপ্লেক্স দেখো, টেলিফোন, মোবাইল ফোন, কম্পিউটার নেটওয়ার্ক, কমিউনিকেশন ইত্যাদি, এটা হচ্ছে ফুল ডুপ্লেক্স। তো গেল, এবার আমরা আসবো হচ্ছে তোমার ডেটা ট্রান্সমিটার মোড, বুঝছো? এই যে আমাদের প্রাপকের উপর, প্রাপকের সংখ্যার উপর ভিত্তি করে, প্রাপক মানে হচ্ছে যারা পাবে তাদের সংখ্যার উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন মোড হলো তিন প্রকার। একটা হলো ইউনিকাস্ট, একটা হলো মাল্টিকাস্ট, আর একটা হলো ব্রডকাস্ট। দেখো ইউনিকাস্ট, মাল্টিকাস্ট আর ব্রডকাস্ট। ইউনিকাস্ট কি? ইউনিকাস্ট মনে করো যে এসএমএস, মনে করো আমি এসএমএস পাঠাবো তোমার নাম্বারে, মনে করো সে 01715705565, মনে করো একটা নাম্বার, বুঝছো? এই নাম্বারে মনে করো যে আমি নর্মালি একটা এসএমএস পাঠাবো। তো এই নাম্বারে যদি আমি নর্মালি একটা এসএমএস পাঠাই, তো এই নাম্বারে এসএমএস পাঠাইলে কি হবে বলো তো? ওইটা নর্মালি কোথায় যাবে? ওই নাম্বারে চলে যাবে। তো এই নাম্বারে আমি এসএমএস পাঠাই, কি অন্য কোনো নাম্বারে যাবে? কখনোই যাবে না, এটা কখনোই সম্ভব না, বুঝছো? আমি এই নাম্বারে পাঠাইলে এই নাম্বারে এসএমএস যাবে। তো এইটাকে বলা হয় হলো ইউনিকাস্ট, মানে আমি মাত্র একটা প্রাপকের কাছে, একটা প্রাপকের কাছে আমি আমার তথ্যটা পাঠাইতে পারবো। তাহলে এটা কি? মোবাইল, টেলিফোন, খেলনার, ওয়াকি টকি, তারপরে তোমার সিঙ্গেল এসএমএস, এইগুলা হচ্ছে এর উদাহরণ। তুমি একজনের ফোন দিলে আরেকজনের কাছে তো ফোন যায় না, বুঝছো? ওইটা আবার কনফারেন্স কলে চলে আসতে হয়, কিন্তু ওইটা কিন্তু আবার অন্য টপিকে চলে গেছো, ওইটা কনফারেন্স কলের টপিক। তো মূলত আমাদের ইউনিকাস্ট কি? তুমি একজনের সাথে কথা বলতে চাও, তারই তুমি মেসেজটা দিবা বা তাকেই কলটা দিবা, এটা হলো ইউনিকাস্ট। আর মাল্টিকাস্ট কি জানো? মাল্টিকাস্ট হলো তুমি যারে যারে দিতে চাও। মনে করো যে আমার গ্রুপে, বুঝছো, আমার গ্রুপে আমি যখন মেসেজ দিই তখন আমার গ্রুপে 5-7 জন মেসেজ পেয়ে যায় না একসাথে। তো এইটাকে বলা হচ্ছে মাল্টিকাস্ট, মানে আমি যারে যারে দিতে চাই। দেখো আমি যারে যারে দিতে চাই, ভালো করে দেখো এই জায়গাটাই দেখো, এখানে এখানে মনে করো যে BECDE আছে, বুঝছো? এই যে এ এ যখন তথ্য পাঠাচ্ছে, এ সবার কাছে কিন্তু চলে যাচ্ছে, বাট আমি এই যে আরেকটা নেটওয়ার্ক সিস্টেম, এখানে যদি আমি তথ্য পাঠাই, আমার মনে হইলো যে এই কথাটা আমি ইরে জানাবো না, তাইলে আমি ইরে বাদ দিয়ে এইগুলাকে পাঠাইতে পারি। তার মানে কি? তুমি নির্দিষ্ট সংখ্যক মানুষকে তুমি তোমার কথা জানাইতে পারবা, মানে বিষয়টা এমন যে তুমি যাকে খুশি তাদেরকে পাঠাইতে পারবা। তোমার মনে করো যে একজনকে তোমার জানাতে মন চাচ্ছে না, তুমি তারে বাদ দিয়ে অন্যদের কাছে তুমি একই সাথে পাঠাইতে পারবা। তো এইটাকে আমার কি বলা হয়? এটাকে বলা হয় হলো মাল্টিকাস্ট। তার মানে কি? যে ট্রান্সমিশন মোডে একই নেটওয়ার্কের আওতাতে নির্দিষ্ট সংখ্যক কিছু গ্রাহককে ডেটা প্রেরণ করতে পারে, নির্দিষ্ট সংখ্যক গ্রাহককে ডেটা প্রেরণ করতে পারে, তাকে আমরা বলতে পারি যে
মাল্টিকাস্ট যেমন কি আমাদের গ্রুপ এসএমএস এ তুমি তোমার ফোনে মনে করো যে 1 লক্ষ নাম্বার সেভ করা, বাট তুমি গ্রুপ এসএমএস যখন দিবা সেখান থেকে তুমি 10 জনকে পাঠাতে পারছো, তো এটা মাল্টিকাস্ট। আচ্ছা গ্রুপ এমএমএস, এই এমএমএস কি? এমএমএস আমি জীবনে কোনোদিন পাঠাতে পারিনি আজ পর্যন্ত, মানে এমএমএস এর ব্যাপারটা আমি আসলে ক্লিয়ার না, বুঝছো? তো এমএমএস নিয়ে মেলা সিনেমা টিনেমাও বের হয়েছে দেখেছি, রাগিনী এমএমএস 2 নাম শুনছো? সুন্দর একটা সিনেমা। তো যাই হোক, এরপরে বলি যে তোমার ইমেইল, ইমেইল ইমেইলে তুমি মনে করো যে পাঠাতে পারো। এরপরে ভিডিও কনফারেন্সিং, এই দেখো আমরা যে ভিডিও কনফারেন্স করছি, তো পৃথিবীর সবাইকে সেখানে যুক্ত হতে পারবে? পারবে না। আমি যারে যারে লিঙ্ক দেবো সেই পারবে। তো এইটাই হচ্ছে আমাদের মাল্টিকাস্টের যে সিস্টেমটা সেটা। তো ব্রডকাস্ট কি? ব্রডকাস্ট মানে হলো আমি আমার তথ্যটা ছড়াই দেবো, যার মন চাই সে গলা ধরে নিয়ে নিতে পারবে। মানে কথা হলো এটা হলো লোকাল বাসের মতন, আমি কোনো সময় খালি নাই, যার মন চায় সে উঠতে পারবে। তো এইটাই হচ্ছে আমাদের ব্রডকাস্ট। ব্রডকাস্ট কি? যে আমাদের নেটওয়ার্কের আওতাধীন সকল গ্রাহক ডেটা গ্রহণ করতে পারবে, সকল গ্রাহক মানে যার মন চাবে সেই ডেটা গ্রহণ করতে পারবে, এটারে আমরা বলতে পারি যে ব্রডকাস্ট। বুঝতে পেরেছো? তো এখন রেডিও অথবা টেলিভিশনের যে সম্প্রচার সেটা কিন্তু ব্রডকাস্ট। তার মানে টেলিভিশন দেখবা যে লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি, সরি লক্ষ না, কোটি কোটি টাকা খরচ করে যে ওরা ওদের যা কিছু চালায় প্রত্যেকটা কিন্তু ফ্রিতে দেয়। মানে টেলিভিশনে কিন্তু কোনো টাকা পয়সা আমাদের কাছ থেকে নেয় না, টেলিভিশন কিন্তু আমাদেরকে ফ্রিতেই দেখায়। তাহলে এই যে ব্যাপারটা, এটাকে বলা হয় ব্রডকাস্ট, মানে ওরা চারিদিকে ছড়াই দেয়, যার যেমন মন চায় সে তেমন ধরে দেখতে পারে। তো এই যে ব্যাপারটা, তো তোমাদের কি কখনো মনে হয় না আমার এই কথা শুনে যে টেলিভিশন ফ্রি ফ্রি কেন এই কাজগুলো করছে? আচ্ছা, বলেছিলাম যে ওদের ইনকাম হলে অ্যাড এর মাধ্যমে, তাই না? আচ্ছা, তো এখন তোমরা আহ এই যে আমাদের যে সিম্পলেক্স যে মোড সেই সম্পর্কে আমি তোমাদের বলে আসছি, আবার লিখে রাখছি অবশ্য। তো এগুলা ইম্পর্টেন্ট কিছু না। তো এবার আসো যে আমরা এবার কেবল সম্পর্কে জানবো, বুঝছো? কেবল মানে কি? ডেটা ট্রান্সমিটার, মানে মানে ডেটা যেটার মাধ্যম দিয়ে, বুঝছো, ডেটা যার মধ্য দিয়ে উৎস থেকে গন্তব্য পর্যন্ত যায়, উৎস থেকে গন্তব্য পর্যন্ত যার মধ্য দিয়ে যায়, তাকে আমরা মূলত বলতে পারি যে আমাদের ডেটা ট্রান্সমিটার বা মাধ্যম, বুঝছো? ডেটা ট্রান্সমিট স্থানান্তরিত হতে পারে কমিউনিকেশন মাধ্যম বলে, তাকে আমরা মোটামুটি কমিউনিকেশন মাধ্যম বলতে পারি, মানে যার মধ্যে দিয়ে ডেটা ট্রান্সফার হবে তাকে আমরা কমিউনিকেশন মাধ্যম বলতে পারি। এক কথায় কি বলতে পারি? কমিউনিকেশন মাধ্যম। তো এই কমিউনিকেশন যে মাধ্যম বা এই কমিউনিকেশন মাধ্যম কিন্তু দুই রকমের হইতে পারে, বুঝছো? মাধ্যম দুই রকমের হতে পারে, একটা হলো তার সহ আর একটা হলো তার ছাড়া, বুঝছো? এই যে তার সহ আর তার ছাড়া, বুঝছো? তো এখন তার সহজে ট্রান্সমিশন, সেইটা এই তারগুলোর আবার নাম আছে। দেখো আমরা মূলত এই যে 4টা তার বা 4টা ওয়্যারের মাধ্যমে আমরা ডেটা আদান প্রদান করে থাকি। একটা হলো টেলিফোন কেবল। তো টেলিফোন যে কেবল, এই কেবল কিন্তু এখন মূলত অকেজো হয়ে আছে, অকেজো, বুঝছো? অকেজো হয়ে আছে। কেন অকেজো হয়ে আছে? কারণ এই টেলিফোনের লাইন কিন্তু খুব কম, মানে টেলিফোন কেবল এখনো চলে না, বুঝছো? এরপরে আমরা যদি বলি যে এখন চলে কোনগুলো, কোএক্সিয়াল কেবল, কোএক্সিয়াল কেবল আমার বাসাতেও আছে, বুঝছো? এরপরে টুইস্টেড পেয়ার কেবল আমার বাসাতে আছে, টুইস্টেড পেয়ার কেবল। এরপরে অপটিক্যাল ফাইবারও আমার বাসাতে আছে। তো এই যে তিনটা জিনিস, এর মাধ্যমে কিন্তু আমরা ডেটা আদান প্রদান করতে পারি। তো এখন এই তিনটা জিনিস থেকে ভাইয়া আমরা কি পড়বো? এই তিনটে জিনিস থেকে আমরা এই 4টা জিনিস পড়বো। একটা হলো আমাদের কোএক্সিয়াল কেবল কি, কোএক্সিয়াল কেবলের গঠন কি, প্রকারভেদ কি, বৈশিষ্ট্য কি আর ব্যবহার কি, বুঝছো? একই রকম ভাবে আমরা টুইস্টেড পেয়ার কেবল সম্পর্কেও পড়বো, গঠন কি, প্রকারভেদ কি, বৈশিষ্ট্য কি, ব্যবহার কি। ফাইবার অপটিক্যাল ফাইবার সম্পর্কেও পড়বো, গঠন কি, প্রকারভেদ কি, বৈশিষ্ট্য কি, ব্যবহার কি। বুঝতে পেরেছো? এগুলা পড়বো। এরপরে আমি যদি পড়ি যে আমাদের নর্মালি আমরা যদি পড়ি যে তার ছাড়া যে সব মাধ্যম আছে, তার ছাড়াও আমাদের তথ্য আদান প্রদান করার যে মাধ্যম আছে সেটা কি? রেডিও তরঙ্গ বা রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ তরঙ্গ আর ইনফ্রারেড ওয়েভ। তো এখন দেখো এই যে তাদের যে রেঞ্জ, এই রেঞ্জগুলা কিন্তু হালকা হালকা ইম্পর্টেন্ট আছে, এগুলা কিন্তু একটু মাথায় রাখতে হবে, এই যে রেঞ্জগুলা। তো এখন আমাদের যে মাইক্রোওয়েভ যে তরঙ্গ আছে, মাইক্রোওয়েভ তরঙ্গ কিন্তু 3 প্রকার, একটা হলো ব্লুটুথ, ওয়াইফাই আর ওয়াইম্যাক্স। তো ব্লুটুথকে কিন্তু আমরা ডাব্লুপিএন, ডাব্লুপিএন এটা বলি, পিএএন, পিএএন, পিএএন শব্দের অর্থ কি জানো? পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক মানে ব্লুটুথ পার্সোনাল, এটারে তুমি খুব বেশি পরিসরে ব্যবহার করতে পারবা না, বুঝছো? আর ডাব্লু মানে হলো ওয়্যারলেস। তো ডাব্লু দিয়ে আমরা বুঝাইছি ওয়্যারলেস।
এরপরে যদি বুঝাই ওয়াইফাই জিনিসটা কি, ওয়াইফাই জিনিসটা হচ্ছে ল্যান, LAN, মানে কি লোকাল এরিয়া নেটওয়ার্ক। তার মানে তুমি স্থানীয় জায়গায় এটা ইউজ করতে পারবা, তুমি তোমার স্থানের 3-4টা মোটামুটি একটা এরিয়া জুড়ে তুমি এটা ইউজ করতে পারবা। এটা তোমার পার্সোনাল না, এটা হচ্ছে লোকাল, লোকাল মানে স্থানীয়, লোকাল এরিয়া নেটওয়ার্ক। আর ওয়াইম্যাক্স কি, ওয়াইম্যাক্স হচ্ছে তোমার, ওয়াইম্যাক্স কি, ওয়াইম্যাক্স হলো মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। এটা বড় একটা এরিয়া জুড়ে কাজ করবে, বুঝছো? ওয়াইম্যাক্স কি, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, বুঝতে পারছো? তো এদের যেই তোমার ফ্রিকোয়েন্সি, ব্লুটুথের ফ্রিকোয়েন্সি হলো 2.4 থেকে 2.5 গিগা হার্টজ। এরপর ওয়াইফাই এর যে ফ্রিকোয়েন্সি, এই ফ্রিকোয়েন্সি কত, 2.4 থেকে 5 গিগা হার্টজ। এরপরে আমাদের ওয়াই ম্যাক্সের ফ্রিকোয়েন্সি কত, 2 থেকে 66 গিগা হার্টজ পর্যন্ত হয়ে থাকে। এইগুলা মারাত্মক লেভেলে ইম্পর্টেন্ট, মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট, এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। আচ্ছা, এরপরে আসি আমরা নর্মালি ল্যান সম্পর্কে, বুঝছো? আচ্ছা, ল্যান মানে কি, ল্যান মানে হচ্ছে আমি তোমাকে বলি যে লোকাল এরিয়া নেটওয়ার্ক। ল্যান মানে কি, লোকাল এরিয়া নেটওয়ার্ক। আচ্ছা, ল্যান যে নেটওয়ার্ক আর টেলিফোনের যে লাইনের কানেকশন তৈরির জন্য যে কেবল ব্যবহার করা হয় তাকে আমরা মূলত টুইস্টেড পেয়ার কেবল বলি। তার মানে আমাদের ল্যান বা লোকাল এরিয়া নেটওয়ার্ক, আর মনে করো যে লোকাল এরিয়া নেটওয়ার্ক এবং টেলিফোনের যে লাইনের কানেকশন সেটা তৈরির জন্য আমরা যেই কেবলটা ব্যবহার করি সেটাই মূলত আমার টুইস্টেড পেয়ার কেবল। এখন টুইস্টেড পেয়ার কেবল সম্পর্কে যদি একটু পড়তে হয় তাইলে তোমারে আমি বলি যে টুইস্টেড পেয়ার কেবল কি কি। টুইস্টেড কেবলে যে ব্যান্ডউইথ, মানে আমাদের যে ডেটা ট্রান্সমিশনের যেই তোমার ডেটা ট্রান্সমিশন মোডের যেই তোমার স্পিড, সেটা কত, ব্যান্ডউইথ হচ্ছে 1 মেগাবিপিএস থেকে 10 গিগাবিপিএস পর্যন্ত হয়ে থাকে। 1 মেগাবিপিএস থেকে 10 গিগাবিপিএস পর্যন্ত হয়ে থাকে। আচ্ছা, এই কেবলে 4 জোড়া তার থাকে। এই কেবলে কয় জোড়া তার থাকে, 4 জোড়া। এই কেবলে কয় জোড়া তার থাকে, 4 জোড়া তার থাকে, বুঝছো? এই তার মোটামুটি কি কি রঙের হয়, নীল, গোলাপি, সবুজ, বাদামি। এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, কি কি হয়, নীল, গোলাপি, সবুজ, বাদামি, বুঝছো? 4 জোড়া তার থাকে। এই দেখো, আমি এখানে তোমার ছবি এনে তোমাকে দেখাই দিছি, এইটা হচ্ছে আমাদের কোএক্সিয়াল কেবল, বুঝছো? এইটাকে বলা হয়, সরি, টুইস্টেড পেয়ার কেবল, এটাকে বলা হয় টুইস্টেড পেয়ার কেবল, বুঝছো? এই টুইস্টেড পেয়ার কেবল নীল, গোলাপি, সবুজ, বাদামি এই 4 রঙের মোটামুটি হয়ে থাকে। তো এই টুইস্টেড পেয়ার কেবলের ব্যান্ডউইথ কত, 1 MBps থেকে 10 গিগাবিপিএস পর্যন্ত হয়ে থাকে। আচ্ছা, তো এই টুইস্টেড পেয়ার কেবল মূলত কত প্রকার, 2 প্রকার। একটা হচ্ছে ইউটিপিএস আর একটা হলো এসটিপি। ইউটিপি আর এসটিপি। তো টুইস্টেড পেয়ার কেবল কয় প্রকার, 2 প্রকার, ইউটিপি আর এসটিপি। খুব বেশি ইম্পর্টেন্ট কিছু না এই ইউটিপি আর এসটিপি, এটা খুব বেশি ইম্পর্টেন্ট কিছু না। একবার স্ক্রিনশট দিবা, দেন পার্থক্যটা একবার রিডিং দিবা, একবার স্ক্রিনশট দিবা দিয়ে পার্থক্যটা রিডিং দিবা, এটা কোনো ইম্পর্টেন্ট কিছু না, এটা যে লাগবেই এরকম কিছু না। আচ্ছা, এর পরবর্তীতে আমি যদি বলি যে টুইস্টেড পেয়ার কেবলের যে সুবিধা, এই টুইস্টেড পেয়ার কেবলের আসলে সুবিধাটা কি, আর টুইস্টেড পেয়ার কেবলের অসুবিধা কি। এই যে সুবিধা এবং অসুবিধা, এটা যে কত বেশি ইম্পর্টেন্ট, প্রত্যেকটা কেবলের সুবিধা এবং অসুবিধা এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এই জিনিসটা স্ক্রিনশট মারবা, বুঝছো? স্ক্রিনশট মেরে রিডিং পড়বা, এটা পড়াই দেওয়ার কিছু নাই। আচ্ছা, আচ্ছা, তো এবার আমরা পড়বো হচ্ছে তোমার, এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, এটা পরীক্ষাতে মনে করো চলে আসছে, এটা এক্সামে চলে আসছে, এক্সামে পড়ে গেছে, তুলে নিতে হবে, শুধু এক্সামে পড়ে গেছে তুলে নিতে হবে। এটা এটা হচ্ছে অপটিক্যাল ফাইবার, বুঝছো? অপটিক্যাল ফাইবার। আচ্ছা, তো অপটিক্যাল ফাইবার বা আচ্ছা, অপটিক্যাল ফাইবারের আগে আরেকটা জিনিস পড়াইনি, সেটা হলো কোএক্সিয়াল কেবল। অপটিক্যাল ফাইবার পরে পড়াচ্ছে, আগে কোএক্সিয়াল কেবলটা পড়াইনি। কোএক্সিয়াল কেবলটা সেটা হলো, আমি তোমাদের যদি বলি যে আমাদের যে ভিডিও কম্পোজিট ডিশ কেবল, তারপরে তোমার ডিশের যে কানেকশন দেওয়া হয়, এই যে কানেকশন যে নর্মালি দেওয়া হচ্ছে, বুঝছো? ডিশের কানেকশনের জন্য যেই কেবলটা ব্যবহার করা হয় ওইটা হলো কোএক্সিয়াল কেবল, মানে ডিশের লাইনের সাথে যে কেবলটা থাকে ওইটারে মূলত কোএক্সিয়াল কেবল বলা হয়। এখন এই কোএক্সিয়াল কেবলটা পরীক্ষার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট না, আমি তোমার বলি কোএক্সিয়াল কেবল কি। কোএক্সিয়াল কেবলের ব্যান্ডউইথ হচ্ছে 200 MBps পর্যন্ত। কোএক্সিয়াল কেবলের ব্যান্ডউইথ কত, 200 MBps পর্যন্ত। কোএক্সিয়াল কেবল 2 প্রকার, একটা কি থিকনেট আর একটা থিননেট। থিকনেট মানে কি, থিক মানে হলো চিকন, আর সফট মানে হচ্ছে নরম, আর থিননেট কি মোটা আর শক্ত, বুঝছো? থিকনেট আর থিননেট এরা খুব ইম্পর্টেন্ট জিনিস না, তারপরেও এই যে আমাদের থিকনেট এবং থিকনেটের মধ্যে যে পার্থক্য আছে এই পার্থক্য পড়তে হবে। থিকনেট এবং থিকনেটের মধ্যে যে পার্থক্য আছে এটা পড়তে হবে, বুঝছো? ইম্পর্টেন্ট কিছু না, তাও পড়তে হবে। এর পরবর্তীতে আসো,
এর পরবর্তীতে আসো যে কোএক্সাল কেবলের বৈশিষ্ট্য কি। কোএক্সাল কেবলের বৈশিষ্ট্য রিডিং দিতে হবে, রিডিং দিতে হবে, বোঝানোর কিচ্ছু নাই, রিডিং দিতে হবে। আচ্ছা, এর পরবর্তীতে কিছু বলছো? এই হাঁপছাচ্ছ কে বলো দিন? হ্যালো? কি তুমি মনে হচ্ছে মারা যাওয়ার লাস্ট পর্যায়ে আছো? ও, আভা। আচ্ছা শোনো, আমাদের অহনা বুঝছো, আমার বিখ্যাত স্টুডেন্ট মিসেস অহনা, ধুত্তরি মিস অহনা। তো না, মিস অহনা, মিস অহনা, মিসেস অহনা না, মিস অহনা। তো মিস অহনা ওরে, ও ওর নাকি আমার সাথে টাইমিং মিলছে না। তা ভালো কথা, আমারে ফোন দিয়ে আগের দিন ওর মা আমার আব্বুরে বললো মেলা কিছু, অনেক কিছুই বললো। ও, তা বলার বলার পরে তো আমি সিদ্ধান্ত নিলাম যে মেয়েটারে তো আসলে কোনো না কোনো কিছু করতে হবে। তো ওরে এইভাবে তো ছেড়ে দিলে সমস্যা, ওরে তো কিছু না কিছু আমার করতে হবে, এটা তো আমার দায়িত্বের মধ্যে পড়ে। এখন আমার আম্মুরে পাঠালাম ওর বাড়ি, যে ওরে বলো যে ও আমার সাথে যেন একটু যোগাযোগ করে। আমার আম্মু ওর বাড়ি যাওয়ার 2 দিন পরেও আমার একটা মেসেজ দিয়েছে। ওর দেওয়ার কথা ছিল আম্মু চলে আসার সাথে সাথে কল, ও 2 দিন পরে আমার একটা মেসেজ দিয়েছে। মেসেজ দিয়ে বলছে ভাই আপনি কি আমারে কল দিতে বলেছেন? আমি বললাম হ্যাঁ বলেছি। তো তুমি, আমি এখন ক্লাস নিচ্ছি, 7টার সময় আমার নক দিছে, তুমি হচ্ছে 11টার দিকে আমারে কল দিবা। তো তারপরে তারে আমি আর কোনো খোঁজ খবর পাই নাই। আর আমি যতদূর জানি বৃহস্পতিবার তার তো ক্লাস নাই, তাই না? তো বৃহস্পতিবার তার তো ইয়া ছিল না, তাইলে বৃহস্পতিবার সে তো আমার সাথে অ্যাড হইতে পারতো। তো এবার, এবার যদি মনে করো যে এরম কোনো ঝামেলা করে, ওর কপালে দুঃখ আছে। আর আমার রেকর্ডটা আমি সবাইরে কেন দিই না জানো? আমার রেকর্ড কিন্তু আমি, এই তোমাদের ক্লাসের রেকর্ড কিন্তু এখন অ্যাভেলেবল পাওয়া যায় না। আর আজকে তো বলে রাখছি, ক্লাসের রেকর্ড পাইতে গেলে জিমেইল দিতে হবে সবার, সবার মেইল না দিলে ক্লাসের রেকর্ড কেউ পাবা না। বুঝছো আমার কথা? না, ক্লাসের রেকর্ড আমি মেইলে পাঠাবো না, অবশ্যই আমি মেইলে পাঠাবো না, আমি ইউটিউবেই দিব। বাট ইউটিউবে যাদের যেই মেইল দিয়ে, ইউটিউব তো তোমার গুগল অ্যাকাউন্ট দিয়ে করতে হয় তাই না, ওই ইমেল অ্যাড্রেস দিয়ে ইউটিউব করতে হয় না? তো ওই ইমেল অ্যাড্রেস দিয়ে যাদের মনে করো যে ইউটিউব খোলা থাকবে, শুধু তারাই ওই ভিডিওগুলো দেখতে পারবে। তার মানে আমার ইউটিউবে আমি ওই ইমেইলগুলোকে ভেরিফাই করে রেখে দিব, মানে তোমরা যারা ইউটিউবের আমার ইয়া দিবা, ওই যে ইমেইল দিবা। কারণ কথা হলো যে তোমরা আমার কাছে বেতন দিয়ে পড়ো, এখন তোমাদের আমি ইউটিউবে ক্লাস দিলে যদি সারা মানুষ দেখে, এটা তো ঠিক না, এটা তো তোমাদের উপরে একটা জুলুম করা হয়। এই জন্য আমি কিন্তু ইউটিউবে এখন তোমাদের ভিডিও দিই না। আমি ইউটিউবে আবার ভিডিও দিব কখন, তোমাদের যেই আহ, তোমাদের যে ইমেল অ্যাড্রেস আছে ওই ইমেল অ্যাড্রেসগুলো ভেরিফাই করে দেব। শুধু ওই ইমেল অ্যাড্রেস থেকে ইউটিউব খোলা থাকলেই তোমরা দেখতে পারবা, নাই কিন্তু পারবা না। তো যদি রেকর্ড লাগে তাইলে ইমেল অ্যাড্রেস দিতে হবে, তাছাড়া আমি দিব না, তাইলে এই টাকাগুলো হারাম হয়ে যাবে সব আমার। তো এখন কথা হচ্ছে কোএক্সিয়াল কেবলের সুবিধা অসুবিধা, কোএক্সিয়াল কেবলের যে সুবিধা অসুবিধা এটা পড়তে হবে, তো করার নেই, এগুলো পড়তে হবে। কার? বুঝলাম না আমি, কি অভিযোগ? শোনো, ব্যাপারটা এমন না যে তুমি আর সিনিকদা যা বলো আমি সেটা শুনি, আমি কিন্তু আমার কথাও মারাত্মক ভাবে শুনি। শোনো, শুধু তাই না, আমি আভার কথা যে মারাত্মক পরিমাণে শুনি, এটা যদি ওর মা জানতো তাইলে তো আরো কাহিনী বাজাইতো। তুমি জানো আমি আভা আমারে তোমার হচ্ছে প্র্যাকটিক্যালের কাগজ দেওয়ার পরে আমি 2-3 দিনের মধ্যে ওই প্র্যাকটিক্যাল ফুল টাইপ করে ওকে আবার দিছি। তো কথা হলো আমি তো বসে আছি তোমাদের সাহায্য করার জন্য, তোমরা কেন আমার সাহায্য নিবা না? সবার ক্ষেত্রে প্রযোজ্য এটা। তো আমি সবার কথাই শুনি, আসলে কেউ আমার কাছে স্পেশাল কেউ না, ক্লাসের মধ্যে অন্তত। বুঝছো?
ক্লাস যতক্ষণ চলবে ততক্ষণ আমার কাছে কেউ স্পেশাল কেউ না, বুঝছো, সবাই আমার কাছে সমান। তো এইটাই তো। এখন এই এই কথা আমিও শুনেছি যে আমি নাকি অথয়ের কথা শুনে ক্লাস টাইম চেঞ্জ করেছি। তো বিষয়টা এটা না অথই, বিষয়টা হচ্ছে যাদের আসলে পড়ার ইচ্ছা থাকে তাদের জন্য অনেক কিছু করা যায়, আমি তো পড়ানোর জন্যই করি। এই যে তোমাদের পড়ার ইচ্ছা আছে, আবা মেয়েটার এই যে পড়ার এত ইচ্ছা, এর কারণে কিন্তু আমার খুব ভাল লাগে ওরে পড়াইতে, তোমাদের পড়াইতে, কারণ আসলে আমি ইচ্ছা আছে দেখি এই জন্যই। আর আর তেমন আর কোনো কিছুই আমার কাছে ম্যাটার করে না, আমার না পড়ালেও কিছু ম্যাটার করে না, সত্যি কথা। তো এটাই তো। উষার সমস্যা হলো উষা হচ্ছে তোমাদের মধ্যে পড়বে না। তো উষারে আমি হ্যাঁ, তোমাদের মধ্যে নাকি ও খুব খারাপ লাগে পড়তে। এখন ও আমারে বললো যে, আমি ওরা বললাম যে তোমার আমি তোমারে আলাদা পড়াইতে পারবো না, তুমি যদি স্টুডেন্ট নিয়ে ব্যাচ ম্যানেজ করতে পারো তাইলে সুস্বাগতম, আর না পাইলে তুমি অন্য জায়গা দেখে নাও, আমার দ্বারাও সম্ভব না। তো ও আমার ভাইজি, তাতে কি হয়েছে, আইন সবার জন্য সমান, বুঝছো। তো এখন যদি ইয়ে ওই আমার অহনা অহনা যদি বলে এই কথা, তাইলে উষা তো আমার আপন ভাইজি, তাই না? উষা আমার তো ভাইজি। তো আমি তো উষার জন্য তো আলাদা পড়াইতে পারতাম, আমি তো তাও করি না, বুঝছো। জিনিসগুলো মাথায় রাখতে হয়, সবার জন্য সবাই আমার স্টুডেন্ট। তো আচ্ছা, নর্মালি অপটিক্যাল ফাইভ। যাই হোক, হ্যাঁ, আস্তে আস্তে পড়াই, তোমার কি কোনো কাজ আছে? হুজুর কই? হুজুর আছে, তোমার রুমেও আছে হুজুর? ও আচ্ছা আচ্ছা। হুজুর আগের দিন আমারে মনে হয় ফোন দিছিল, আমি ধরতে পারিনি। তুমি চলে যাবা তাইলে? ও হ্যাঁ হ্যাঁ, হুজুর বসে আছে, হুজুরের আবার নামাজ পড়াতে হবে, যাও চলে যাও, শীতকাল তো। তুমি এই শেষের টুকু দেখে নিও। হ্যাঁ, হুজুরের নিয়েই চা খাও, তো সমস্যা কি? হুজুরের নিয়েই চা খাও, তো সমস্যা আছে বলো? এই পড়াশোনায় আসো, হয়েছে হয়েছে, এবার মাইর খাবো, এবার পড়াশোনায় আসো। আচ্ছা, তো সংজ্ঞা দেখো, সংজ্ঞা, যে কেবলটি তোমার সিলিকা, কাঁচ অথবা স্বচ্ছ প্লাস্টিক দিয়ে তৈরি, বুঝছো। তো মূল কথা হলো আমাদের এখন যেটা পড়বো, এটা ভি 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 আইপি, মানে ভেরি 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 ইম্পর্টেন্ট। তো এখন কথা হচ্ছে আমাদের করতে হবে অপটিক্যাল ফাইবার নিয়ে। অপটিক্যাল ফাইবার হচ্ছে এরকম একটা তার, যার মধ্যে দিয়ে আমাদের ওয়াইফাই এর যেই কানেকশন না, ওইটা কিন্তু অপটিক্যাল ফাইবার দিয়ে দেওয়া হয়। তো এটা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, মানে এর মধ্যে কাজ থাকে। তো ডেটা যাবে এখানে, বাধা পাবে এখানে, যাবে এখানে, যাবে এখানে, যাবে, এইভাবে আলোর গতিতে ডেটা ট্রান্সমিশন হবে। তো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ব্যবহার করে কিন্তু ডেটা ট্রান্সমিশন করা হয়, এবং উৎস থেকে গন্তব্যে ডেটা ট্রান্সমিশন করা হয় ফাইবার অপটিক্যাল কেবল দিয়ে। তো এইটাই হচ্ছে আমাদের মূলত অপটিক্যাল ফাইবার। এই কেবলটিকে ইএমআই বা ইলেকট্রোম্যাগনেটিক ইনফারেন্স মুক্ত, বুঝছো, ইলেকট্রোম্যাগনেটিক ইনফারেন্স মুক্ত, মানে এখানে যেহেতু কোনো ধাতব তার নাই, তাই এখানে কিন্তু তোমার যে আমাদের যে ডেটা ক্ষয় হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক কম, এবং এর ব্যান্ডউইথ 100 এমবিপিএস থেকে শুরু করে 2 গিগা বিপিএস পর্যন্ত হইতে পারে, বুঝছো। আমার কিন্তু 100 এমবিপিএস এর লাইন দেওয়া।
তো যাই হোক, এখন কথা হলো আমাদের অপটিক্যাল ফাইবার 3টি অংশ থাকে। এত বেশি ইম্পর্টেন্ট অপটিক্যাল ফাইবার, তুমি চিন্তাও করতে পারছো না, পরীক্ষা দিতে না গেলে বুঝবা না অপটিক্যাল ফাইবার কত বেশি ইম্পর্টেন্ট। তো অপটিক্যাল ফাইবারের মূলত অংশ থাকে হচ্ছে 3টি। একটা কি কোর। কোর জিনিসটা কোথায় আমি তোমাকে দেখা, এই যে কোর। কোর দেখো, এই যে কোর, বুঝছো, এই যে কোর। কোর হচ্ছে সবচাইতে ভেতরের যে অংশটা, সেটা হচ্ছে কোর। কোরের ব্যাস কত, 8 থেকে 100 মাইক্রন পর্যন্ত কোরের ব্যাস হয়ে থাকে। এরপর হলো ক্যাডিং। ক্যাডিং কোনটা? ক্যাডিং হচ্ছে ফাইবারের কেন্দ্রে আচ্ছাদিত করে আছে, ফাইবারের যে কেন্দ্র আচ্ছাদিত করে আছে সেটা হলো কেডিং। এই যে কেডিং, কেডিং জিনিসটা কি, এই দেখো আমাদের যে কোর বা গ্লাস, এই গ্লাসকে যে ঢেকে থাকবে সে হচ্ছে আমাদের কেডিং। এটা হচ্ছে কেডিং। আর জ্যাকেট, জ্যাকেট কোনটা? জ্যাকেট হলো ওই কেডিং কে ঢেকে যে থাকবে সেটা হলো জ্যাকেট, বুঝছো। এই স্ক্রিনশট মেরে রাখো, এইটা যেভাবে লেখা আছে এইভাবেই কিন্তু লিখতে হবে, যেভাবে লেখা আছে এইভাবেই কিন্তু লিখতে হবে। অপটিক্যাল ফাইবারের ব্যাখ্যা দিতে বলতে পারে তোমাকে, তখন এইভাবেই কিন্তু দিতে হবে। তো এটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, তো জ্যাকেট বুঝছো। এখন কথা হচ্ছে, দেখো, আমাদের ক্যাডিং কি অপটিক্যাল ফাইবারের কেন্দ্রকে আচ্ছাদিত করে আছে। ক্যাডিং যা এমন পদার্থ দিয়ে তৈরি যেন আলো প্রতিফলিত হয় বা আলোর প্রতিফলন হয়। এর প্রতিসরণ অঙ্ক কোরের চেয়ে কম, এর প্রতিসরণ অঙ্ক কোরের চাইতে কম। প্রতিসরণ অঙ্কের পার্থক্যের কারণে আলোক সংকেত ফাইবার অপটিক্যাল কেবলের মধ্যে দিয়ে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের সাহায্যে বাঁকা পথে যেতে পারে। খুব বেশি ইম্পর্টেন্ট এই কথাগুলো, এই কথাগুলো লিখতে হবে। এই, কার সাথে কে কথা বলছো? এই, কার সাথে কে কথা বলছো? আমি আবার গলা শুনলাম। তাইলে আমি অথর গলা শুনি। স্নিগ্ধা তো নেই। মেয়েদের গলা সব একই রকম, মানে মেয়েদের গলা শুনতে সব একই রকম মনে হয়। ওই কথা হলো গিয়া, আহ, তোমরা স্টুডেন্ট, তোমাদের কিছু বলা যাবে না। আহ, সব আসলে একই। এখন কথা হচ্ছে গিয়া যে এই যে যে হ্যাঁ, এই যে ব্যাপারটা দেখো, যে মনে করো যে তোমার কোনো তারের সংযোগ ছাড়াই যে তথ্য আদান প্রদান বা মাধ্যম বা তারহীন যে মাধ্যম, এই জিনিসটা আমি দেখো কি সুন্দরভাবে তোমাদের জন্য ছক কেটে রাখছি। এটা এত বেশি ইম্পর্টেন্ট এই ছকটা তোমাদের জন্য, তুমি কিন্তু জানোই না যে তোমার জন্য কত বেশি ইম্পর্টেন্ট। দেখো, আমাদের ওয়্যারলেস যে মিডিয়া টাইপ, রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড। তো আমার কথা হলো যে আমাদের সংজ্ঞা কি, এই যে রেডিও ওয়েভের সংজ্ঞা, এই যে আমাদের মাইক্রোওয়েভের সংজ্ঞা, এরপর ইনফ্রারেডের সংজ্ঞা, এটা খুব বেশি ইম্পর্টেন্ট না। কিন্তু ইম্পর্টেন্ট কোনগুলা, এদের যে তরঙ্গ দৈর্ঘ্য, দেখো রেডিও ওয়েভের তরঙ্গ দৈর্ঘ্য 3 কিলো হার্টজ থেকে 3,300 গিগা হার্টজ পর্যন্ত। মাইক্রোওয়েভের তরঙ্গ দৈর্ঘ্য ইম্পর্টেন্ট। এরপরে ইনফ্রারেডের তরঙ্গ দৈর্ঘ্য ইম্পর্টেন্ট। এরপরে বৈশিষ্ট্য দেখো, ওয়্যারলেস, পাহাড় বা বিল্ডিং কে ভেদ করতে পারে। আমাদের মাইক্রোওয়েভ, সিগন্যাল ফাঁকা পথে চলতে পারে না। এরপরে ইনফ্রারেড, শক্ত বা ইটের দেওয়াল ভেদ করতে পারে না। এটা খুব ইম্পর্টেন্ট। এরপরে আমাদের ব্যবহার, আমাদের রেডিও ওয়েভ কোথায় ব্যবহার করা হয়, মাইক্রোওয়েভ কোথায় ব্যবহার করা হয়। দেখো, রেডিও ওয়েভ তোমার রেডিও, টেলিভিশন, এরপরে তোমার রেডিও ওয়েভ ব্যবহার করা হয়ে থাকে এইসব জায়গায়। আর মাইক্রোওয়েভ কোথায়? দীর্ঘ দূরত্বের, দূরত্ব যখন অনেক বেশি থাকে তখন আমাদের টেলিযোগাযোগ বা স্যাটেলাইট বা ব্রডকাস্ট ইত্যাদিতে তোমার এই মাইক্রোওয়েভ ব্যবহার করা হয়। আর ইনফ্রারেড কোথায় ব্যবহার করা হয়? সিকিউরিটি সিস্টেমে, রিমোট কন্ট্রোল, ছোটখাটো ডেটা ট্রান্সফারের ক্ষেত্রে কিন্তু আমাদের এই যে ইনফ্রারেড ব্যবহার করা হয়ে থাকে। ইনফ্রারেড, ইনফ্রারেড জিনিসটা তুমি কিন্তু খালি চোখে দেখতে পারবা না, মানে এর যে দৃশ্যমান যে আলোর চাইতে, বুঝছো, দৃশ্যমান আলোর চাইতে এর তরঙ্গ দৈর্ঘ্য অনেক বেশি থাকে, যার কারণে তুমি খালি চোখে এটা তো কোনোভাবেই দেখতে পারবা না, কিন্তু ক্যামেরা দিয়ে আবার দেখতে পারবা। আচ্ছা, তো প্রভাব দেখো, এই যে আমাদের রেডিও ওয়েভ, খুব বেশি পরিমাণে রেডিয়েশন না হলে নিরাপদ। রেডিও ওয়েভ মূলত নিরাপদ, বাট রেডিও ওয়েভ কিন্তু আসলে নিরাপদ না। রেডিও ওয়েভের কারণে অনেক পাখিরা পাগল হয়ে যাচ্ছে, বুঝছো, অনেক পাখি পাগল হয়ে যাচ্ছে রেডিও ওয়েভের কারণে।
এখন বলতে পারো যে ভাইয়া পাখি পাগল হইলো না হইলো, মানে পাখি আবার কেমন কি পাগল হচ্ছে, মানে বলতে পারো না যে পাখির পাগল হওয়াটা আসলে কি। দেখো পাখিরা আগে দেখবা যে কোথা থেকে কোথায় উড়ে উড়ে চলে যাইতো বুঝছো, আবার ফিরে চলে আসতে পারতো, বাট এই যে ব্যাপারটা, এই যে ওয়েভ ওদের ব্রেনের এই জিনিসগুলো নষ্ট করে দিচ্ছে। ওরা এক জায়গায় গেলে সেখান থেকে ফিরে আসতে পারে না এখন বুঝছো। ওই সাইবেরিয়া থেকে পাখিরা যখন আসে তখন আর ফিরে যাইতে পারছে না, বা একবার চলে গেলে আর আসতে পারছে না। তো এই যে জিনিসগুলো হচ্ছে, আসলে যত 3G 4G 5G হচ্ছে না পৃথিবীতে, তত ক্ষতি আসছে দিন দিনে। এবার মাইক্রোওয়েভের কথা যদি আমি বলি, তাইলে তরঙ্গ রশ্মি কেন্দ্রীভূত হয়ে আগুন লেগে যাইতে পারে মাইক্রোওয়েভের কারণে বুঝছো। আমরা মাইক্রো ওভেনের কথা শুনছি, তো মাইক্রো ওভেনে দেখো মানুষ খাবার রান্না করে ফেলছে, তাইলে বুঝছো মাইক্রোওয়েভে কিন্তু আগুন লেগে যাইতে পারে। এরপর ইনফ্রারেড, দেখো ইনফ্রারেড কে তুমি যদি কেন্দ্রীভূত করো, ওইটার কিছু দেখতে পারবা না, কিন্তু ধামদা আগুন লেগে যাবে। আচ্ছা সুবিধা কি, এই যে তোমার যে রেডিও ওয়েভ, এটা অনেক দূর পর্যন্ত যাইতে পারে, রেঞ্জ বেশি। আচ্ছা মাইক্রোওয়েভ, না রেডিও ওয়েভ অনেক দূর পর্যন্ত যেতে পারে, মাইক্রোওয়েভে তোমার ডেটা ট্রান্সমিশন যে আদান প্রদান, এইটা হচ্ছে তোমার আন্তঃমহাদেশীয়, মানে এক দেশ থেকে আরেক দেশে করা সম্ভব। এরপরে ইনফ্রারেড, ইনফ্রারেডের মধ্যে দিয়ে তোমার কাচের মধ্যে দিয়ে কোনো মনে করো লস ছাড়াই ডেটা প্রবাহিত হইতে পারে। আমরা অপটিক্যাল ফাইবারে কিন্তু এই কাজটা করে থাকি, বুঝতে পারছো। আর অসুবিধা কি, অসুবিধাটা একটু পড়ে নিবা, অসুবিধা কি একটু পড়ে নিবা। তো যাই হোক, এর পরবর্তীতে এইটা এইটা আরো বেশি ইম্পর্টেন্ট, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, মানে এটা বুঝতে পারছো না এটা কত বেশি ইম্পর্টেন্ট। তো দেখো এই যে আমাদের যেই ব্লুটুথ, ব্লুটুথের যে স্ট্যান্ডার্ড বুঝছো, আইইই, এটা আইইই কত ব্লুটুথের, এটা হচ্ছে 802.15, এটা মুখস্থ রাখতে হবে। এরপরে আমরা ওয়াইফাইয়ের কত 802.11, এরপরে আমাদের ওয়াইম্যাক্সের কত 802.16, একেবারে কুত্তার মতন মুখস্থ রাখতে হবে। এরপরে দেখো আমাদের ফ্রিকোয়েন্সি, ব্লুটুথের ফ্রিকোয়েন্সি কত, আমাদের 2.45, এরপরে ওয়াইফাই ফ্রিকোয়েন্সি 2.4 থেকে 5, এরপরে ওয়াইফাই ফ্রিকোয়েন্সি 2 থেকে 6 ওই হচ্ছে 66 GHz পর্যন্ত। মানে এই জিনিসগুলো আমি আইসিটি পরীক্ষার আগের দিন কুত্তার মতন মুখস্থ করে গেছিলাম। এরপরে দেখো স্পিড বা গতি বুঝছো, স্পিড বা গতি কত, দেখো আমরা ব্লুটুথের স্পিড 0.72 থেকে 25 MBps পর্যন্ত, ওয়াইফাই ওয়াইফাই স্পিড কত 11 থেকে 200 MBps পর্যন্ত, ওয়াই ম্যাক্সের কত, ওয়াই ম্যাক্সের হচ্ছে 80 থেকে 1000 MBps পর্যন্ত। এরপর আমাদের রেঞ্জ, ব্লুটুথের রেঞ্জ কত 3 থেকে 10 মিটার পর্যন্ত, ওয়াইফাই রেঞ্জ কত 50 থেকে 200 মিটার পর্যন্ত, ওয়াই ম্যাক্সের রেঞ্জ কত 50 কিলোমিটার পর্যন্ত বুঝছো। আর ডেটা ট্রান্সমিশন মোড, এই এই জিনিসগুলা একবার রিডিং করলে তোমরা পারবা, উপরের গুলা বোঝানোর ছিল একটু বলে দিলাম। আচ্ছা তো এইটা গেল কথাবার্তা। এরপরে আমাদের মোবাইলের যে বিষয়টা বুঝছো, মোবাইলের যে বিষয়টা এটা খুব বেশি ইম্পর্টেন্ট না, এটা খুব বেশি ইম্পর্টেন্ট না বুঝছো। তো তারপরেও একটু দেখে রাখতে হবে, সেটা হলো প্রথম প্রজন্মের যেই ফোন, দ্বিতীয় প্রজন্মের যেই ফোন, তৃতীয় প্রজন্মের ফোন, চতুর্থ প্রজন্মের ফোন, মানে এটা মোবাইল, মোবাইল বুঝছো। এই মোবাইল গুলা দেখো, এইটা এমসিকিউতে আসে বুঝছো। এমসিকিউতে কি আসে বলো তো, যে সিগন্যাল কোডিং পদ্ধতি বুঝছো, সিগন্যাল কোডিং পদ্ধতি তোমার দ্বিতীয় প্রজন্মের ফোনে কোনটা ছিল, এটা আসতে পারে। তাছাড়া তো পরীক্ষাতে কি আসে আমি নর্মালি তোমার বলি, যে সর্বপ্রথম বুঝছো, এই যে তোমার সর্বপ্রথম যে ছবি তোলা, ভিডিও, টেক্সট, এইটা করা যায় কোন ফোনে বা কোন প্রজন্মের ফোনে, এটা কিন্তু তৃতীয় প্রজন্মের ফোনে। সর্বপ্রথম এই যে তোমার ভিডিও কল আসে কোন ফোনে, এই তৃতীয় প্রজন্মের ফোনে। এরপরে আমরা যদি বলি যে আমাদের ইন্টারনেট চালানো যাইতো কোন ফোন থেকে বলো তো, ইন্টারনেট চালানো যাইতো কোন প্রজন্মের ফোন থেকে, এগুলা একটু দেখে নিতে হবে। এগুলা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট বুঝছো, অনেক বেশি ইম্পর্টেন্ট, পরীক্ষাতে দু একটা প্রশ্ন চলে আসতে পারে। এই তো বিষয় ছিল। তো আমরা নেক্সট দিন পড়বো হচ্ছে আমাদের নেটওয়ার্ক টপোলজি বুঝছো, নেটওয়ার্কিং আর টপোলজি। আর অল্প কিছু পড়লে আমাদের শেষ হয়ে যাবে, আজকে শেষ করাই দিতাম বাট থাক, অনেক বেশি প্রেশার হয়ে যাবে আজকে শেষ করাইলে, তাই না। তো এখন কথা হচ্ছে গিয়া যে তোমাদের এই অথই আর আভা, আহ, এখন বলো আমারে যে কেমন কি বুঝলে। হ্যাঁ হ্যাঁ।
কি অথয় বলো। হ্যাঁ অথয় কি বলো। অথয় কি অবস্থা বলো, আমার সমস্যা থাকলে বলতে হবে তো। কেমন কি বুঝছো? আচ্ছা লাস্টের দিকে নেটের সমস্যা হয়েছে, আচ্ছা সমস্যা নেই, এটা তো আমার রেকর্ড হিসেবে আছে। রেকর্ড হিসেবে আছে, এটা তুমি দেখে